যারা ওই ব্যাপারে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা ওই ব্যাপে আছো, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে ওকে, দাঁড়াও আমি একটু ফেসবুকটা দেখে নিই। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এফবিতে ক্লাস গেছে, দেখো এফবিতে ক্লাস হচ্ছে, চেক করো, দেখো এফবিতে ক্লাস আছে। ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের পঞ্চম ক্লাসটা করব। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ফ্রিকশন একটা টপিক পড়বো, ঠিক আছে, সরি কলিশন বা সংঘর্ষ একটা টপিক পড়বো, ঠিক আছে, ফ্রিকশন পড়বো না, সরি, আমরা পড়বো আজকে হচ্ছে সংঘর্ষ। ওকে, ফ্রিকশন পরে পড়বো, আজকে সংঘর্ষ টপিকটা পড়বো, দেন তারপরে ফ্রিকশন। এফবিতে কই, কি বলো, এফবিতে নাই? হ্যাঁ এফবিতে তো এই যে হচ্ছে, তো ঠিকই তো আছে, সাইকেল 2, হ্যাঁ সাইকেল 2 ঠিক আছে না, ঠিক গ্রুপেই তো, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু এফবিতে চেক করো, দেখো এফবিতে দেওয়া হয়েছে, এফবিতেও ক্লাস হচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের পঞ্চম ক্লাসটা করবো। আজকে আমরা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে সংঘর্ষ বা কলিশন। তো সংঘর্ষ দুই ধরনের হইতে পারে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। স্থিতিস্থাপক বা ইলাস্টিক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই দুই ধরনের সংঘর্ষ হয়। তো এই দুই ধরনের সংঘর্ষ হয়। এবার স্থিতিস্থাপক সংঘর্ষ কি আর স্থিতিস্থাপক সংঘর্ষ কি, শোনো। ধরো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইল, তো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হতে হবে আর গতিশক্তি সংরক্ষণশীলতার ব্যাপারটা ঘটতে পারে। যে সকল সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত হয় সেই সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় বাট গতিশক্তি সংরক্ষিত হয় না সেই সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে কি দাঁড়াইলো, সংঘর্ষ মাত্রেই ভরবেগ তাকে সংরক্ষণশীল হতেই হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে ভরবেগ সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হবে এবং সাথে সাথে গতিশক্তিটাকেও সংরক্ষিত থাকতে হবে, গতিশক্তিও সংরক্ষিত হতে হবে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত বাট গতিশক্তি সংরক্ষিত নয়, অর্থাৎ গতিশক্তি অসংরক্ষিত। তাহলে কোন সংঘর্ষ স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে বলো তো, এটা কে নির্ধারণ করে? গতিশক্তি নির্ধারণ করে। যদি দেখি সংঘর্ষের আগে বস্তু দুইটার গতিশক্তি সমষ্টি আর সংঘর্ষের পরে বস্তু দুইটার গতিশক্তি সমষ্টি সমান সমান, তাহলে সেই সংঘর্ষ স্থিতিস্থাপক। আর যদি সমান সমান না হয় তাহলে সেই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক। কথা বুঝছো? তাহলে গতিশক্তি নির্ধারণ করে দিচ্ছে যে কোনো বস্তু স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে এবার আসো আমরা একটু এই ব্যাপারটা বুঝি, এগুলো তো বইয়ের বাংলা কথা। তাহলে আমরা এই জিনিসটাকে একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি যে ভরবেগ সংরক্ষিত হওয়া বলতে আসলে কি বোঝায়।
গতিশক্তি সংরক্ষিত হওয়া বলতে আসলে কি বোঝায়? ধরো দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, এই একটা বস্তু, এই বস্তুটা m1 ভর, ধরো সরল রৈখিক পথে সে u1 বেগ নিয়ে চলছে। এই আর একটা বস্তু, এটা m2 ভর, সরল রৈখিক পথে সে u2 বেগ নিয়ে চলছে। আমি মেনশন করে দিলাম যে u1 ইজ গ্রেটার দেন u2। সরল রৈখিক পথে যদি u1 এর মানটা u2 এর চেয়ে বড় হয়, তাহলে একটু পরে গিয়ে তো দুইটা বস্তু পরস্পরের সাথে ধাক্কা লাগাবে। তাহলে এই মনে করো সংঘর্ষকালীন সময়ের ঘটনা, যে সংঘর্ষকালীন সময়ে m1 m2 এর উপর ধাক্কা দিল আর m2 m1 এর উপর ধাক্কা দিল। কি ক্লিয়ার? এবার সংঘর্ষের পরবর্তী ঘটনা, সংঘর্ষের পরে m1 সে চলতেছে শেষ বেগ v1 নিয়ে, আর সংঘর্ষের পরে m2 সে চলতেছে শেষ বেগ v2 নিয়ে। আমরা শেষ বেগ আদি বেগ কীভাবে বলবো? সংঘর্ষের আগের গুলা হচ্ছে আদি, সংঘর্ষের পরের গুলা হচ্ছে শেষ। তাহলে সংঘর্ষের আগে আদি বেগ u1, আদি বেগ u2, সংঘর্ষের পরে m1 ভরের বস্তুর আদি বেগ v1, m2 ভরের বস্তুর শেষ বেগ v1, m2 ভরের বস্তুর শেষ বেগ হচ্ছে v2। কি ক্লিয়ার? এবার আসো ভরবেগ সংরক্ষিত হওয়া। ভরবেগ সংরক্ষিত হওয়া মানে এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর আদি ভরবেগ অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 আদি ভরবেগের সমষ্টি সমান সমান m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ শেষ ভরবেগের সমষ্টি সমান সমান হতে হবে। তাহলে সেই সংঘর্ষকে আমরা সেই সংঘর্ষে আমরা বলতে পারবো ভরবেগ সংরক্ষিত। কি ক্লিয়ার? যদি সমান সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে ভরবেগ অসংরক্ষিত। এবার কথা হচ্ছে ভরবেগ অসংরক্ষিত হতে পারে না, সংঘর্ষ মাত্রায় ভরবেগ সংরক্ষিত হতেই হবে, সেটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক। যদি ভরবেগ অসংরক্ষিত হয় তার মানে ব্যাপারটা হচ্ছে সংঘর্ষই ঘটে নাই। ঠিক আছে, কাল্পনিক কথাবার্তা, সংঘর্ষই আসলে ঘটে নাই। সংঘর্ষ হলে অবশ্যই ভরবেগ সংরক্ষিত হতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো, এই যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সামেশন অফ পি ইনিশিয়াল, সামেশন অফ পি ফাইনাল। ঠিক আছে, সামেশন অফ পি ফাইনাল। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও আমরা এই শর্তটা লিখতে পারি, অর্থাৎ সামেশন অফ পি ইনিশিয়াল সমান সমান সামেশন অফ পি ফাইনাল। সংঘর্ষের আগেও পরে ভরবেগের সমষ্টি সমান সমান। এইবার আসো গতিশক্তি অসংরক্ষিত হওয়ার ব্যাপারটা কি? গতিশক্তি অসংরক্ষিত হওয়া মানে হচ্ছে সংঘর্ষের আগে বস্তু দুইটার গতিশক্তি সমষ্টি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এইটা যদি সমান সমান না হয়, আগে বস্তু দুইটার গতিশক্তি সমষ্টি পরে গতিশক্তি সমষ্টি সমান সমান না হয়, তাহলে সেই সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে গতিশক্তি নির্ধারণ করে দিচ্ছে সংঘর্ষ স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে। তাহলে দ্বিতীয় শর্তটা হচ্ছে সামেশন অফ ই কে ইনিশিয়াল, গতিশক্তি ইনিশিয়াল ইকুয়াল টু সামেশন অফ ই কে ফাইনাল, গতিশক্তি ফাইনাল সমান সমান হবে। আর এই ক্ষেত্রে এটা সমান সমান হবে না, অর্থাৎ সামেশন অফ ই কে ইনিশিয়াল আর সামেশন অফ ই কে ফাইনাল কম বেশি হবে, সমান সমান হবে না। এটা কম বেশি হবে, সমান সমান হবে না, যে নট ইকুয়াল টু। তাহলে এই যে ম্যাথমেটিক্যাল এই দুটো শর্ত, বিশেষ করে এটা দেখে আমরা বলবো যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, অর্থাৎ অস্থিতিস্থাপক বা ইনএলাস্টিক। আর এই ক্ষেত্রে স্থিতিস্থাপক, সেটার শর্ত হচ্ছে এই দুইটা শর্ত দেখে আমরা বলবো যে ইলাস্টিক সংঘর্ষ বা স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেল? এইবার আসো একটু কথা বলি, ভরবেগ সংরক্ষিত হবে। আচ্ছা ঠিক আছে, সংঘর্ষের আগে সংঘর্ষের পরে দুইটা বস্তুর সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হবে, কথাটা মানলাম, বুঝলাম। গতিশক্তি কেন অসংরক্ষণশীল হবে? আমরা ছোটবেলায় শুনে আসছি যে শক্তি সর্বদা সংরক্ষণশীল। তোমাদের অনেকের কাছে এখানে একটা কনফিউশন লাগতে পারে, ভাই আমরা ছোটবেলায় শুনে আসছি শক্তি সংরক্ষণশীল, আপনি বলতেছেন শক্তি অসংরক্ষণশীল, তাহলে আমাদের কথা তো মিলল না। দেখো আমি কিন্তু বলি নাই এটা, আমি কিন্তু কখনোই বলি নাই শক্তি অসংরক্ষণশীল, এই কথাটা আমি কখনোই বলি নাই। আমি বলছি গতিশক্তি অসংরক্ষণশীল, গতিশক্তি অসংরক্ষণশীল। গতিশক্তি অসংরক্ষণশীল আর শক্তি অসংরক্ষণশীল এই দুইটা কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেউ যদি কখনো বলে শক্তি অসংরক্ষণশীল, তাড়াতাড়ি তার মুখ চেপে ধরবা, বলবা খবরদার এই কথা বলাই যাবে না, শক্তি অসংরক্ষণশীল হইতেই পারে না, শক্তি সংরক্ষণশীল হইতে হবে। বাট গতিশক্তি অসংরক্ষণশীল হতে পারে, গতিশক্তি অসংরক্ষণশীল হতে পারে। সংঘর্ষের আগে বস্তু দুইটার গতিশক্তি পরে বস্তু দুইটার গতিশক্তি এটা সমান সমান নাও হইতে পারে, বাট শক্তি যে ধ্বংস হয়ে গেছে, শক্তির যে নতুন করে সৃষ্টি হচ্ছে, ব্যাপারটা এরকম না। শক্তি, মোট শক্তির পরিমাণ আগেও যা ছিল মোট শক্তির পরিমাণ পরেও তাই, শক্তি কখনো সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, অর্থাৎ মোট শক্তি সর্বদাই সংরক্ষণশীল। কিন্তু গতিশক্তি এটা অসংরক্ষণশীল হতে পারে। কিভাবে হতে পারে? ধরো সংঘর্ষের আগে দুইটা বস্তুর গতিশক্তি সমষ্টি ছিল 100 জুল, সংঘর্ষের পরে হচ্ছে 90 জুল, তাহলে কি হইল? 10 জুল নাই। এই 10 জুল গেল কোথায়? এই 10 জুল দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষে তাপ উৎপন্ন হয়,
দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষে শব্দ উৎপন্ন হয়, এরকম বিভিন্নভাবে অন্যান্য ক্ষেত্রে এই শক্তিটা খরচ হয়ে গেছে, অর্থাৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, শক্তি একেবারে ভস্ম হয়ে যায় নাই, বা নতুন করে শক্তি কখনো সৃষ্টিও হবে না। তাহলে সংঘর্ষের আগে আর পরে যদি ম্যাচ না করে, গতিশক্তি যদি ম্যাচ না করে, তার মানে যতটুকু কম বেশি হচ্ছে সেইটা হয়তো অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এটাই হচ্ছে কথা, যে সংঘর্ষে অন্য কোনো শক্তিতে কতটুকু শক্তি খরচ হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে, সেটাই হচ্ছে সংঘর্ষের আগে এবং পরে বস্তু দুইটার গতিশক্তির ব্যবধান, গতিশক্তির ডিফারেন্স। আর যদি দেখি ডিফারেন্স জিরো, তার মানে সমান সমান, তাহলে তো সেই সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আসো খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং তাও মজার কথা হচ্ছে, ঠিক আছে, বা সুখের কথা হচ্ছে, আমাদের পড়তে হবে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করব না, এটা আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করা যায়, এটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়, অনেকক্ষণ ডেরিভেশন করা যায়, অনেক ম্যাথ করা যায়, বাট এইটা নিয়ে আমাদের আলোচনা নাই, কারণ এর কোনো কনসেপ্ট, কোনো তথ্য, কোনো কথাবার্তা আমাদের বোর্ড বইয়ের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে আছে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা দিয়ে তোমার একাডেমি, অ্যাডমিশন সবই কভার হয়ে যাবে। তাহলে আমরা জোর দিব কিসের উপর? স্থিতিস্থাপক সংঘর্ষের উপর, এবং তাও একমাত্রিক। কি ক্লিয়ার? তাও একমাত্রিক। এবং এই টপিকটা তোমরা কিন্তু 9-10-এও পড়ে আসছো, তাই না? বলো তো, এই টপিকটা 9-10-এ পড়ে আসছো না? তো চলো আমরা এবার এই একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ এইটা নিয়ে আলোচনা করব। তাহলে হেডিংটা সুন্দর করে লিখে ফেলো, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আসো একটু চিত্র আঁকি। এই একটা বস্তু যার ভর m1, বেগ u1, আদিবেগ। এই একটা বস্তু যার ভর m2 আর আদিবেগ u2। মেনশন করে দিলাম, ধরো যেহেতু u1টাকে আমি পেছনে আঁকছি, তো u1 ইজ গ্রেটার দেন u2, না হলে ধাক্কা লাগাবে কীভাবে, তাই না? এবার দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হলো, m1 m2কে ধাক্কা দিল, তাহলে m2 অবশ্যই প্রতিক্রিয়া বল দিবে আর কি। এখানে বাহ্যিক অন্য কোনো বল নেই, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল নেই। তাহলে এবার সংঘর্ষের পরে m1 সরল রৈখিক পথে আঁকাবাঁকা পথে যাইতে পারবে না। অনেক মনে করতে পারবে, কেন ভাই দ্বিমাত্রিক ক্ষেত্র হইতে পারে না? পারে, কিন্তু ওটা তো আমাদের পড়ার বিষয়বস্তু না। আপাতত একমাত্রিক। m1 সংঘর্ষের পরে শেষ বেগ v1, আর m2 এর সরল রৈখিক পথে সংঘর্ষের পরে শেষ বেগ এটা হচ্ছে v2। অনেকের কাছে মনে হইতে পারে, ভাই v1 কি উল্টা দিকে হইতে পারে না? পারে। আমি তো সূত্রের ডেরিভেশন করতেছি, আমি v1 এর মান v2 এর মান বের করব, মান বের করার পরে দেখব প্লাস আসছে নাকি মাইনাস আসছে। আমরা বেগের একটা দিককে পজিটিভ ধরবো, বেগের অন্য একটা দিককে আমরা, মানে উল্টা দিকটাকে আমরা নেগেটিভ ধরবো। তারপর আমরা হিসাব নিকাশ করে দেখব বেগের মান v1 কত আসলো, v2 কত আসলো, তার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব কোন বস্তু কোন দিকে যাচ্ছিল। তো আপাতত আমি জাস্ট ডেরিভেশন করবো, তো আমি সবগুলো বেগকে পজিটিভ ডিরেকশনে ধরে নিলাম, অর্থাৎ এই দিকটা আমার পজিটিভ, এই দিকের বেগগুলো পজিটিভ, এই দিকের বেগগুলো নেগেটিভ। তাহলে আমি আপাতত সব বেগগুলোকে পজিটিভ ডিরেকশনে ধরে নিলাম, ঠিক আছে। দেখো u1 পজিটিভ দিকে, u2 পজিটিভ দিকে, x অক্ষের ধনাত্মক দিকে, v1 x অক্ষের ধনাত্মক দিকে, v2 x অক্ষের ধনাত্মক দিকে। আপাতত এটা ধরেই আমরা ডেরিভেশন সামনের দিকে আগাই। কেমন সংঘর্ষটা? স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হতে হবে, প্রথম শর্ত, ভরবেগ সংরক্ষিত হতে হবে, ভরবেগ সংরক্ষিত। তাহলে ভরবেগ সংরক্ষিত, দ্যাট মিনস m1 u1 প্লাস m2 u2 এটা ইকুয়াল টু m1 v1 প্লাস হচ্ছে m2 v2। ওকে, আচ্ছা একটা কাজ করি, আমরা m1 এর গুলাকে এক পাশে নিয়ে যাই আর m2 এর গুলাকে এক পাশে নিয়ে যাই। তাহলে m1 v1টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে m1 u1 মাইনাস v1। এবার m2 u2টাকে এই পাশে নিয়ে যাব, m2 u2 এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে m2 এখানে আছে v2 মাইনাস হবে u2। তাহলে কি করলাম, m1 এর গুলাকে এক পাশে রাখলাম আর m2 গুলাকে এক পাশে নিলাম, বুঝছো? ওকে, এই সমীকরণটাকে আমি বললাম 1 নং সমীকরণ। এবার স্থিতিস্থাপক সংঘর্ষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংঘর্ষ, মানে শর্ত, সেটা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত। গতিশক্তি সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত, দ্যাট মিনস সংঘর্ষের আগে এর গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার, সংঘর্ষের আগে এই বস্তুর গতিশক্তি হাফ m2 u2 স্কয়ার, সংঘর্ষের পরে এই বস্তুর গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার। ডান? বলো কি করতে ইচ্ছা করতেছে তোমার, যা করতে ইচ্ছা করতেছে তাই করে দাও। হাফ
হাফ হাফ হাফ কাটাকাটি করতে ইচ্ছে করছে, কি তাই না বলো? এবার একটা কাজ করো, আবার আগের মতো m1 গুলাকে এক পাশে নাও আর m2 গুলাকে এক পাশে নাও। m1 u1 স্কয়ার m1 v1 স্কয়ার m1 v1 স্কয়ারকে এই পাশে নিলাম, তাহলে m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান সমান এই m2 u2 স্কয়ারকে এই পাশে পাঠাবো, তাহলে m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার সমীকরণ নম্বর 2। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের দিকে কিছুক্ষণ তাকায় থাকো, কিছুক্ষণ এইভাবে তাকায় থাকো। দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তোমার সাথে কথা বলবে এবং কথা বলে ওরা কিছু করতে বলবে। বলো বলো কি করতে বলছে? ইয়েস, ভাগ করতে বলছে। দেখো ওরা বলছে যে ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করো। বলো বলছে কিনা? আমার সাথে তো কথা বলছে, তোমাদের সাথে বলবে। সমীকরণ কথা বলে, বুঝছো? ফিজিক্সের সমীকরণ কথা বলে। 2 কে 1 দিয়ে ভাগ দিতে বলছে, তাহলে ভাগ দিলে দেখো m1, আচ্ছা এইটাকে দেখো তো এটা লেখা যায় কিনা, u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, দ্যাট মিনস u1 মাইনাস v1 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র u1 প্লাস v1 ডিভাইডেড বাই এই যেটা, তাহলে m1 u1 মাইনাস v1। তারপরে এখানে m2 v2 মাইনাস u2 v2 প্লাস u2, তাকে ভাগ দিতে বলছে এটা দিয়ে, তাহলে m2 v2 মাইনাস u2, 2 কে 1 দিয়ে ভাগ দিলাম। এবার দেখো কাটাকাটির একটা উৎসব লেগে যাবে। এই দেখো মাইনাসের এই পার্টটা কাটাকাটি, মাইনাসের এই পার্টটা এখান থেকেও কাটাকাটি। এবার তাহলে কি হলো, ও আচ্ছা আরও কাটবে, m2 m2 m1 m1 কাটবে। এবার পড়ে থাকলো কি পাশে ভাই, u1 প্লাস v1, আর এ পাশে কে পড়ে থাকলো, v2 প্লাস u2 পড়ে থাকলো। এবার একটা কাজ করো তো, ইউ গুলাকে এক পাশে আর ভি গুলাকে এবার এক পাশে নিয়ে যাও, তাহলে u1 মাইনাস u2 এটা ইকুয়াল টু v2 মাইনাস v1। ওকে ডান, u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। ক্লিয়ার? এইটা দেখো তো আদি বেগ দুইটার ডিফারেন্স না, পার্থক্য না, আদি বেগের পার্থক্য। u1 মাইনাস u2 আদি বেগের পার্থক্য, এটা আদি বেগের পার্থক্য, তাই না? এই যে u1 আর এটা u2, তাহলে u1 মাইনাস u2 আদি বেগের পার্থক্য, তাহলে এটা হচ্ছে ডেল ইউ, আর এটা v2 মাইনাস v1 দুইটা বস্তুর শেষ বেগের পার্থক্য না, তাহলে শেষ বেগের পার্থক্য, দ্যাট ইজ ডেল ভি। ডেল ইউ সমান সমান ডেল ভি, ডেল ইউ সমান সমান ডেল ভি। তাহলে এটার একটু বাংলা তর্জমা করি তো। তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগের বিয়োগফল, সংঘর্ষের আগে বস্তু দুইটার বেগের বিয়োগফল সমান সমান থাকবে। ঠিক আছে, সমান সমান থাকবে। আর বেগ ভেক্টর অবশ্যই এটা ভেক্টর বিয়োগ করবো আর কি, দিকটিক বুঝে বুঝে বিয়োগ করব, দিকটিক বুঝে তারপর আমরা বিয়োগ করব। তাহলে v2 আর v1 এর ডিফারেন্স, পার্থক্য বা বিয়োগফল, এবং u1 এবং u2 এর বিয়োগফল, এই দুইটা পরস্পর সমান, এই দুইটা পরস্পর কি হবে, সমান। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার পেলাম, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি ডিসিশন আমরা এখান থেকে নিতে পারলাম, সেটা হচ্ছে যদি দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের আগে বস্তু দুইটার বেগের পার্থক্য, পরের পার্থক্য সমান সমান হতে হবে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ। চট করে আমি দেখে বলে দিতে পারবো। ধরো তুমি আমাকে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষের আগের বেগ পরের বেগ সব দিয়ে দিলা, দিয়ে বললা ভাই দেখেন তো এটা স্থিতিস্থাপক নাকি, আমি দেখেই বলে দিতে পারবো এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। কেমনে বলবো, আমি বস্তু দুইটার আগের যে বেগটা, আদি দুইটা বেগ যেটা বিয়োগ করব, পরে যে দুইটা বেগ v1 v2 বিয়োগ করব, বিয়োগ করে যদি দেখি সমান তাহলে বলবো স্থিতিস্থাপক, আর যদি দেখি সমান হয়নি তাহলে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। কথা বুঝছো? তাহলে এটা দেখেই কিন্তু বলে দেওয়া যায়। ক্লিয়ার? এই শর্তটা কিন্তু আমাকে বলে দিবে যে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এবার আসো খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে আমরা কিন্তু আপেক্ষিক বেগও বলতে পারি। স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ, আগে আর পরে আপেক্ষিক বেগ সমান সমান। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কেন? তুমি ধরো এদিকে যাচ্ছ, এদিকে থাকো, ধরো তুমি এদিকে দৌড়াচ্ছ, ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে, তোমার সামনে ধরো আমি দৌড়াইতেছি 30 মিটার পার সেকেন্ড বেগে। বলো তোমার সাপেক্ষে আমার বেগ কত? বলো বলো বলো, তোমার সাপেক্ষে আমার বেগ কত বলো? তাহলে 20, এই 20 তুমি কিভাবে পাইলা? যোগ করে পাইলা? কি করে পাইলা? বিয়োগ করে পাইলা। তাহলে আপেক্ষিক বেগ বিয়োগ করবো না, দেখো তো এই যে আপেক্ষিক বেগ, এটা কি বিয়োগ করে পাইলাম আপেক্ষিক বেগ। তাহলে এই কারণে বলা হচ্ছে যে সংঘর্ষের আগে আর পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ সমান সমান হলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখি, আসো। সংঘর্ষের
আগে ও পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ সমান। কখন? বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ সমান। তো কখন এটা হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই ডিসিশনটা আমরা এখান থেকে কিন্তু নিতে পারি। অনেক সময় দেখবে আমাদের সৃজনশীল প্রশ্ন বা অনেক বড় বড় প্রশ্ন কিন্তু এখান থেকে এটা দেখেই আমরা আগে থেকেই অ্যান্সার বলে দিতে পারবো। ক্লিয়ার? ওকে, আসো এইবার আসো, শোনো, দুটো বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটার যে বেগ হবে না, মানে v1 v2 যেটা হবে, সেটা ইচ্ছা মতো দুটো মান হয় না। ধরো দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার পরে আমি বললাম এই দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে, সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ এত ও এত, ইচ্ছা মতো বললাম, ইচ্ছা মতো হয় না। সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হতে হয় তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ অবশ্যই ফিক্সড দুইটা মান হইতে হবে। আমরা সেটাই বের করতে চাই। সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তাহলে সংঘর্ষের পরবর্তীতে বেগ কত। তাহলে সংঘর্ষ আমরা যা চাচ্ছি আর কি, সংঘর্ষ স্থিতিস্থাপক হলে, স্থিতিস্থাপক হলে সংঘর্ষ পরবর্তী বেগ কত। এই কার থেকে সাউন্ড আসতেছে? যারা ওয়েব অ্যাপে আছো তোমাদের কারো থেকে সাউন্ড আসতেছে, তোমাদের মাইকটা বন্ধ আছে কিনা একটু দেখিও। একজনের কাছ থেকে সাউন্ড আসতেছে, সে কার সাথে বাসায় কথা বলতেছে সেটাও আমি শুনতে পাচ্ছি। বুঝলাম? তাহলে আসো, সংঘর্ষ স্থিতিস্থাপক হলে সংঘর্ষ পরবর্তীতে বস্তু দুইটার বেগ কত কত হবে, সেই বস্তু দুইটার বেগ আমি বের করতে চাই। বেগ v1 v2 এই দুইটা আমি বের করতে চাই। তো এই v1 v2 ইচ্ছা মতো নেওয়া যাবে না, এটা হিসাব নিকাশ করে আসবে। তাহলে আমার কি কি বলে দেওয়া থাকবে জানো? আমার বলে দেওয়া থাকবে দুইটা বস্তুর মধ্যে ধরো এরকম যে একটা বস্তু, এই বস্তুর ভর m1 এত, এই বস্তুর ভর m2 এত, এই বস্তু এত বেগে চলতেছে, এই বস্তু এত বেগে চলতেছে বলে দিবে। অর্থাৎ u1 u2 বলে দিবে, দিয়ে বলবে নাও এদের মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ v1 কত আর v2 কত বের করো। যে সংঘর্ষের পরে এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে, তাহলে সংঘর্ষের পরে বেগ দুইটা কত কত বের করো। কি ক্লিয়ার? তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ বের করতে হবে, সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ বের করতে হবে। তাহলে আমাদের v1 আর v2 বের করতে হবে। v1 বের করব আর v2টা বের করবো, যে সংঘর্ষের পরে বেগ দুইটা কত কত। তাহলে শোনো এবার আসো, দেখো বলো তো ভাই আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা, v1 আর v2। আর আমার দেওয়া থাকবে কি? আমার দেওয়া থাকবে হচ্ছে কার জানি সাউন্ড আসছে, হ্যাঁ কার যেন সাউন্ড আসতেছে, দাঁড়াও। এমডি গোলাম মুর্শেদ, হ্যাঁ পাইছি। এমডি গোলাম মুর্শেদ, তুমি একটু মাইক্রোফোনটা বন্ধ করো। করছো? ঠিক আছে, ওকে ওকে, চলো তাহলে আমরা v1 v2 বের করতে চাই। তাহলে আননোন কোয়ান্টিটি কয়টা? দুটো, একটা v1 আর একটা v2, দুইটা আননোন কোয়ান্টিটি। আমাদের ইকুয়েশন লাগবে দুটো, দুটো ইকুয়েশন ছাড়া কখনোই কিন্তু দুটো আননোন কোয়ান্টিটি বের করা যাবে না। দুটো ইকুয়েশন লাগবেই, মাস্ট দুইটা ইকুয়েশন লাগবে। দেখি তোমরা কেমন পারো বলো তো। এইটা আমাকে একটু বের করে দাও তো। ধরো 2x + 3y = 8 আর 4x + 6y = 10। এখান থেকে x আর y বের করে দাও। এখান থেকে x আর y বের করে দাও। পারবা ক্যালকুলেটর থেকে সলভ করতে? 2x + 3y 8, 4x + 6y 10। দেখো ক্যালকুলেটর, অনেকে চাপতেছো না ক্যালকুলেটর, দেখো ম্যাথ ইরর আসে। দেখো ক্যালকুলেটরের মাথায় ইরর চলে আসছে, ঠিক আছে? ক্যালকুলেটরের মাথা কি ইরর চলে আসছে না? বলো এই যে কেন মাথা ইরর চলে আসলো ক্যালকুলেটরের কারণ কি জানো? ওই যে আমি বললাম একটু আগে,
আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে অ্যাটলিস্ট দুটো। কি ক্লিয়ার? অ্যাটলিস্ট দুটো লাগবে। কেন? আননোন কোয়ান্টিটি এক্স আর ওয়াই। ভাই ইকুয়েশন তো আপনি দুটোই দিছেন। না রে ভাই, ইকুয়েশন আমি দুটো দিই নাই, ইকুয়েশন দিছি একটা। একটা ইকুয়েশনই আসলে দুইবার দিছি। কেমনে জানো? দেখো এই দুইটা সমান্তরাল ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনে দেখো এইটুকুরে 2 দিয়ে গুণ করো, দেখো এটা পেয়ে যাবা। এই দুইটা সমান্তরাল ইকুয়েশন, এরকম সমান্তরাল রেখা। আচ্ছা এদেরকে সলভ করলে আমি এদের ছেদবিন্দু পাবো না? সমাধান করলে, সলভ করলে যে স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর যে মান পাবো সেটা তো এদের ছেদবিন্দু। তো সমান্তরাল দুইটা রেখা, এরা কোনোদিন পরস্পরকে ছেদ করবেই না। তাহলে আননোন কোয়ান্টিটি দুটো হলে মৌলিক ইকুয়েশন লাগবে দুইটা। আননোন কোয়ান্টিটি দুটো হলে মৌলিক ইকুয়েশন লাগবে দুইটা। এই দুইটা মৌলিক ইকুয়েশন না। ধরো এখানে 16 আছে, 10-এর জায়গায় 16 আছে, তাহলে পুরো এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে এই ইকুয়েশনটা চলে আসে। তাহলে দুটো মৌলিক ইকুয়েশন হতে হবে। ঠিক আছে? দুটো আননোন কোয়ান্টিটি, দুটো মৌলিক ইকুয়েশন, তিনটা আননোন কোয়ান্টিটি, তিনটা মৌলিক ইকুয়েশন হইতে হবে, না হলে কিন্তু সলভ করা যাবে না। যেমন তোমাকে বললাম, ধরো 2x + 3y - z = 4, x + 2y + 2z = 3, 3x + 5y + z = 7। যে বললাম না, এইটা সলভ করো তো। ঠিক আছে? এইটা সলভ করো, এই ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন সলভ করে x y z এর মান বের করো। পারো? ইকুয়েশন সলভ করতে পারবা? দেখো দেখাই তোমাদের ইকুয়েশন সলভ করা দেখাই। দেখো 2x + 3y - z। তাহলে আমি মোডে যাব, মোডে গিয়ে ইকুয়েশনে নিব 5। আমার আননোন কোয়ান্টিটি তিনটা, তাহলে আমি যাব an x bn y cn z, অর্থাৎ 2 এ যাব। 2 এ যাওয়ার পরে দেখো 2 3 - 1, 2 বসালাম, 3 সমান চিহ্ন -1 বসালাম, তারপরে আছে 4, 4 বসালাম, তারপরে 1, তারপরে হচ্ছে +2, তারপরে হচ্ছে +2, এবং তারপরে হচ্ছে +3 বসালাম, তারপরে 3, তারপরে হচ্ছে 5, এবং তারপরে 1, এবং তারপরে 7 ছিল, 7 বসালাম। এই দেখো ক্যালকুলেটরের মাথায় এরর, দেখছো? ক্যালকুলেটরের মাথায় এরর, দেখো। বলো এবার বলো কেন হইল এটা? এটা সমাধান করে এক্স ওয়াই জেড আমি কেন পাইলাম না? তিনটা আননোন কোয়ান্টিটি, তিনটা ইকুয়েশন পাইলাম না। তার কারণ হচ্ছে এইটাতে নতুন কোনো ইকুয়েশন না, এই দুটো ইকুয়েশন যোগ করে এটা পাওয়া যায়। যদি সলভ করে এক্স ওয়াই জেড এর মান বের করতে হয়, তাহলে তিনটা মৌলিক ইকুয়েশন অ্যাটলিস্ট হইতেই হবে, কারণ আননোন কোয়ান্টিটি তিনটা মৌলিক ইকুয়েশন হইতে হবে। কিন্তু এখানে ইকুয়েশন আছে দুটো, এই দুটো মৌলিক ইকুয়েশন, আর এটা পাওয়া গেছে ওই দুইটারে যোগ করে। তাহলে কখনোই হবে না এই দুইটা যোগ করে আমি একটা ইকুয়েশন, বিয়োগ করে আমি আরো একটা ইকুয়েশন, এরকম অনেকগুলো ইকুয়েশন পাইতে পারি, কিন্তু তারা কিন্তু মৌলিক ইকুয়েশন হবে না। কথা কি বুঝতে পারছো? কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে মৌলিক ইকুয়েশন লাগবে, তো এটাই বুঝো আর কি। এবার আসো দেখি, আমাদের আননোন কোয়ান্টিটি v1 v2 দুটো, তাহলে আমাদের ইকুয়েশন লাগবে দুটো ইকুয়েশন লাগবে। তো সেই দুটো ইকুয়েশন আছে কিনা আমাদের হাতে? ইয়েস আছে। এই দেখো 1 নম্বর একটা ইকুয়েশন, আর এই যে 2 নম্বর একটা ইকুয়েশন। এখানে আমি m1 জানি, u1 জানি, v1 জানি না আননোন কোয়ান্টিটি, m2 জানি, u2 জানি, v2 জানি না আননোন কোয়ান্টিটি দুটো, v1 আর v2। ওকে, পরের লাইনে আসো। m1 জানি, u1 জানি, m2 জানি, u2 জানি, তাহলে v1 জানি না, v2 জানি না, তাহলে আননোন কোয়ান্টিটি v1 আর v2 দুটো ইকুয়েশন আমার আছে দুটো। একটা ভরবেগের সংরক্ষণশীলতার জন্য একটা ইকুয়েশন পাইলাম, আর একটা গতিশক্তি সংরক্ষণশীলতার জন্য আরেকটা ইকুয়েশন পাইলাম। ইকুয়েশন দুটো পাইছি, ওকে, হিসাব নিকাশ করে বের করা যাবে। কিভাবে করবো আসো। এই যে এই লাইন থেকে দেখো, এই লাইনটা দেখো, এখান থেকে দেখো, এখান থেকে এই যে u1 প্লাস v1 সমান সমান v2, এটা প্লাস প্লাস, এটা প্লাস হচ্ছে u2। এবার আসো এইখান থেকে v2 সমান সমান নিয়ে আমি 1 নং সমীকরণে বসাবো, v1 এর মান পেয়ে যাব। এখান থেকে আমি v1 সমান সমান কত সেইটা নিয়ে গিয়ে আবার 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমি তখন v2 পেয়ে যাব। তাহলে আসো আমি প্রথমে এখান থেকে আমি প্রথমে ধরো v2 সমান সমান কত সেটা নেব। তাহলে v2 সমান সমান হবে দেখো u1 প্লাস v1 মাইনাস u2, আর তারপরে এখান থেকে ধরো আমি নিব হচ্ছে v1 সমান সমান কত। তাহলে v1 সমান সমান হবে v2 প্লাস u2 মাইনাস u1। তাহলে আসো v2 সমান সমান কত সেইটা নিয়ে আমি বসাবো 1 নং সমীকরণে। ক্লিয়ার? তাহলে আমাদের 1 নং সমীকরণ তুলছো? সবাই তুলছো? তোলো আমি স্লাইড চেঞ্জ করবো, তোলো।
তুলছো। ওকে, তাহলে চলো এবার আমরা ভি2 সমান সমান কত সেটা নিয়ে 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে দেখি। 1 নং সমীকরণ 1, তাহলে এম অন u1 মাইনাস v1 আর m2 v2 মাইনাস u2, তাই তো? বলো ঠিক আছে কিনা। এখানে আমি কোনটা বসাবো? এখানে আমি বসাবো v2 নিয়ে, অর্থাৎ u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস u2। তাহলে v2 সমান সমান v1 প্লাস u1 মাইনাস u2, নাকি কি বললাম? v1 প্লাস u1 মাইনাস u2, হ্যাঁ ঠিকই আছে, v1 প্লাস u1 মাইনাস u2। তাহলে এটা নিয়ে আসো, বসাই, v2 এর জায়গায় বসাবো। তাহলে m অন u1 মাইনাস v1 সমান সমান m2, এই যে v2। তাহলে v2 সমান সমান v1 প্লাস u1 মাইনাস u2 মাইনাস u2, দেখো দুটো u2 কিন্তু। তাহলে মানটা বসিয়ে দিলাম, যে 1 নং সমীকরণে বসিয়ে পাই আর কি। এবার ভেঙে দাও, m অন u1 m অন v1 সমান সমান m2 v1 m2 u1 মাইনাস 2 u2, তাহলে 2 m2 u2। ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো, এবার এই যে মাইনাস m অন v1 এটারে আমি ওই পাশে পাঠাই, এই যে m2 v1 এটারে ওই পাশে পাঠাবো, আর বাদ বাকিগুলোরে এই পাশে পাঠাই। মানে আমার তো দরকার v1। দেখো আমি এখানে সব জানি, m1 জানি, u1 জানি, m1 জানি, m2 জানি, m2 জানি, u1 জানি, এটা পুরাটাই জানি। জানি না এই যে v1 আর এই যে v1 জানি না। তাহলে এই দুইটারে এক পাশে নিব। তো এই দুইটারে এক পাশে নিলে দেখো তো, এই দুইটারে যদি এক পাশে নেওয়া হয় তাহলে m2 v1 ওই পাশে নিলাম প্লাস m1 v1, তাহলে m1 u1 জাস্ট সিম্পল যোগ বিয়োগ করছি, মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। এখান থেকে v1টা কমন নিলাম, m1 প্লাস m2। এইখান থেকে দেখো u1টা কমন যায়, অর্থাৎ m1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। ওকে, তাহলে অতএব আমার তো দরকার v1, তাহলে v1 নিয়ে এখানে ভাগ করে দিব, m1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন তুমি বড় হয়েছো তো, তাই না? এই লাইনটা লেখার পরে পরবর্তী লাইন লিখবা, অত সময় নেই। তাহলে তুমি একটা কাজ করো, এই যে এইটা ডিভাইডেড বাই এইটা, আবার এইটা ডিভাইডেড বাই এইটা, মানে একটু ভেঙে লিখো। তাহলে একবারে ভেঙে লিখবো, আমরা বড় হয়েছি না এখন। তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমি যেভাবে লিখে দিলাম এইভাবে লিখিও, তাহলে সুবিধা আছে। ঠিক আছে, একটু এখানে মাতব্বরি করা যাবে না, একেবারে মাতব্বরি বন্ধ। অনেক সময় মাতব্বরি করতে গিয়ে দেখবা বড় একটা সূত্র বানায় ফেলছো, হিসাব নিকাশ করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছ। ক্লিয়ার? u1 প্লাস v1 হবে না, u1 প্লাস v1ও যা, v1 প্লাস u1ও তাই, একই তো কথা, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো এসএসসিতে ছিল, এখন এগুলো আবার পড়তে হবে। কত মজা, তাই না? বলো, এসএসসিতেও তো ছিল, এখনও আবার পড়তে হবে। এইবার আমি সুন্দর করে v1-এর সেই সুন্দর সূত্রটা, বড় একটা সূত্র পেয়ে গেলাম। অনেকের মন খারাপ হয়ে গেছে, ভাই এত বড় একটা সূত্র। মন খারাপ করার কিছু নাই, আপাতত একটু লিখো, দেন তারপরে মনে করো যে শর্টকাট তো আছেই। তাহলে এবার আসো, এবার আবার 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণে কি বসাবো? এবার 1 নং সমীকরণে বসাবো v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1, v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1, তাই তো? v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস v1, এটা বসাবো 1 নং সমীকরণে। তাহলে m1 u1 মাইনাস v1 এটা সমান সমান m2 v2 মাইনাস u2। আসো, কোথায় v1 আছে বসাই দিই, m1 u1 মাইনাস v1, এই যেটা। তাহলে মাইনাস v2 মাইনাস u2 প্লাস u1 সমান সমান m2 v2 মাইনাস m2 u2। ওকে, দেখো এবার u1 দুটো u1 2 u1, তাহলে 2, আচ্ছা লিখি তারপরে ভাঙি, m1 2 u1 মাইনাস v2 মাইনাস u2
m2 v2 মাইনাস m2 u2। এবার ভেঙে দাও, 2 m1 u1 মাইনাস m1 v2 মাইনাস m1 u2, m2 v2 মাইনাস m2 u2। ওকে, ডান। তাহলে এবার কি করতে হবে? এবার আমাদের টার্গেট হচ্ছে আমাদের v2 বের করা। এখানে v2 আছে, এখানে v2 আছে, v2 গুলাকে এক পাশে নিতে হবে। ওকে, গুড। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে m2 v2, তারপর আবার এটাকে নিয়ে গেলে প্লাস m1 v2। ওকে, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকলো 2 m1 u1 মাইনাস m1 u2 প্লাস m2 u2। তাহলে আমাদের টার্গেট কিন্তু v2 বের করা। ওকে, তাহলে m1 প্লাস m2, v2 কে কমন নিয়ে নিলাম। এবার দেখো তো সাজাইয়ে যদি এই পার্টটাকে আগে নিয়ে লিখি, তাহলে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 u2টা কমন গেল, আর প্লাস 2 m1 u1 হয়ে গেল। টার্গেট v2 বের করা, সুন্দর করে এটা ভাগ দিয়ে দিব, এটা ভাগ দিয়ে এর নিচে, এটা ভাগ দিয়ে এর নিচে। ঠিক আছে, তাহলে অতএব v2, তাহলে m2 মাইনাস m1 নিচে ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কি ক্লিয়ার? এই কি করলাম, ছি। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত v2 এর সূত্র। এবার সুন্দর করে এই দুইটা সূত্র একেবারে আত্মার সাথে গেঁথে ফেলতে হবে। কিন্তু কথা হচ্ছে এই সূত্র অনেকের মনে থাকে না, মনে রাখতে কষ্ট হয়। স্বাভাবিক ব্যাপার, এত বড় সূত্র মনে রাখতে তো কষ্ট হবেই। ঠিক আছে, এইবার শোনো, আমরা কিন্তু এখন ম্যাথ ট্যাথ করতে গেলে একেবারে ডিরেক্ট এই সূত্র ব্যবহার করব, এবং এই সূত্র মনে রাখা সহজ। বিশ্বাস করো আমার, সূত্র মনে রাখা সহজ। তুমি জাস্ট খালি লিখো, তারপরে তুমি আসি। তাহলে এই সূত্র আমরা খুব সহজে মনে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ইভেন ম্যাথ করতে গিয়ে আগে তোমরা 9, 10-এ কি করছো অনেক সময়, মানে একেবারে তোমরা এখান থেকে শুরু করছো ম্যাথ করার সময়, এই যে ভরবেগের সংরক্ষণশীলতা, গতিশক্তির সংরক্ষণশীলতা, এই লাইন থেকে শুরু করছো। এখন ওই জামানা নাই, ওই দিন শেষ। এখন আমরা ডাইরেক্ট এই দুটা সূত্র ব্যবহার করে ম্যাথ করব। ঠিক আছে, ANM নাইম বলছে আমি বিশ্বাস করি না। তুমি কি ডায়লগ দিচ্ছ, যে কাজী মারুফের ডায়লগ, আমি বিশ্বাস করি না। তাহলে এবার আসো, দেখো সূত্র কিভাবে মনে রাখা যায়। তাকাও, সূত্র ভুলে যাও, আসলে স্বাভাবিক, এত বড় সূত্র তো মনে রাখা টাফ। আচ্ছা, মনে রাখতে হবে না, ভুলে যাও, মনে রাখতে হবে না, ভুলে যাও, কোনো দরকার নেই মনে রাখার। ভুলে গেছো, আচ্ছা গুড। এইবার আসো, দেখো তোমার যখন এই সূত্র লাগবে, তুমি একেবারে সুন্দর করে সূত্র মাথা থেকে বের করে নিয়ে আসতে পারবা। কেমনে? তোমার তো v1 বের করতে হবে আর v2 বের করতে হবে। তাহলে সুন্দর করে v1 আর v2 লিখে এরকম 4টা দাগ দিবা, এরকম 4টা দাগ দিবা। কয়টা দাগ দিবা বলো? এরকম 4টা দাগ দিবা, শেষ। এরকম 4টা দাগ দিয়ে দিবা। তাহলে v1 আর v2 লিখে এরকম 4টা দাগ দিয়ে দিবা, সূত্র শেষ, হয়ে গেছে সূত্র লেখা। এই কেমনে হয়ে গেছে সূত্র লেখা? দেখো এবার ভর কয়টা? 2টা। ওকে, তাহলে 2টা ভর, m1 m2, m1 m2 নিচে যোগ m1 m2, এখানেও তাই m1 m2, এখানেও তাই m1 প্লাস m2, শেষ। তাহলে নিচের কাজ শেষ, 50% কাজ শেষ, 50% কাজ শেষ। এইবার আসো উপরের কাজটা কি বের করতেছি, ভালো করে খেয়াল করবা, লিখবা না আগে, ভালো করে খেয়াল করো। কি বের করতেছি? v1 এর কারণে m1 মাইনাস m2। ওকে, যেহেতু কি বের করতেছি v1 u1 এর কারণে u1, বাকি থাকলো কে? বাকি থাকলো u2। তাহলে বাকি থাকলো কে? u2। তাহলে এখানে যে যার বেগ তার দ্বিগুণ ভর, অর্থাৎ 2m2। সূত্র শেষ। তাহলে আমি আরেকবার বলি, শোনো, আরেকবার বলি, দেখো খেয়াল করো। নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2, নিচে শেষ। এবার উপরে আসো, লিখবা না কেউ, ভালো করে দেখো উপরে। যখন v1 বের করবো, v1 ওকে ঠিক আছে, m1 মাইনাস m2, ঠিক আছে, v1 বের করতেছি, তাহলে তার বেগ u1। বাকি কে? বাকি কোন বেগটা? আদি বেগটা কোনটা? u2, যার বেগ তার দ্বিগুণ ভর, 2m2। ওকে, ডান। এবার আসো, যদি উপরেরটা বুঝে থাকো, নিচেরটাও তুমি লিখতে পারবা। কেমনে? কি বের করবো? v2 বের করবো, তাহলে m2 মাইনাস m1, কত সহজ না? v2 বের করবো, সো u2। তাহলে u2 বসে গেল, বাকি থাকলো কে? বাকি থাকলো u1, যার বেগ তার দ্বিগুণ ভর, 2m1। এই তো সূত্র। এবার এই সূত্র তুমি ভুলে যাও, তুমি যদি চেষ্টা করো ভুলে যাবো সূত্র, তাও তুমি ভুলতে পারবে না। দেখো, তাও তুমি সূত্র ভুলতে পারবে না। কি ক্লিয়ার?
কি ক্লিয়ার? তাহলে সূত্র মনে রাখা খুবই সহজ। আরো একবার, হাই 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 হাই, তাহলে সূত্র আরো একবার দেখো, নিচে m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 শেষ। উপরে v1 বের করব, তাহলে 1 m1 মাইনাস m2, v2 বের করব v2 2, তাহলে m2 মাইনাস m1, v1 এর জন্য u1, v2 এর জন্য u2, v1 এর জন্য u1, বাকি থাকলো কে? বাকি u2, যার বেগ তার দ্বিগুণ ভর। v2 এর জন্য u2, বাকি থাকলো কে? u1, যার বেগ তার দ্বিগুণ ভর। এই তো, এবার সূত্র চেষ্টা করো খালি ভুলে যাইতে, ঠিক আছে? দেখবা সূত্রই বলতে পারতেছে না, মানে আগে ছিল সূত্র মনে রাখা কঠিন, এবার দেখো সূত্র ভুলে যাওয়া কঠিন, ঠিক আছে? সূত্র ভুলে যাওয়াটাই কঠিন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দুইটা সূত্র। এই দুইটা সূত্র জানা মানে তুমি সংঘর্ষ রিলেটেড যে কোনো ম্যাথ পারবা, বুঝতে পারছো? এবার দেখো সূত্র ভুলে যাওয়াই কঠিন, সূত্র ভুলেই যাইতে পারতেছো না, চেষ্টা করতেছো এই সূত্র ভুলে যাবো, আমি কষ্ট করে ভুলে যাবো, সেটাই পারতেছো না। তাহলে সূত্রগুলো মনে রাখতে হবে, এই সূত্রগুলো এবার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে চলো এবার একটু ম্যাথ করা শুরু করি। তো আমি তোমাকে একটা চিত্র দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 1 নম্বর ম্যাথ একটা চিত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ম্যাথ তুমি দেখেই বলে দিতে পারবা অ্যান্সার। 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটা ধরো 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে। চলতে চলতে সামনে এখানে 3 কেজি ভরের একটা 3 কেজি ভরের একটা বস্তুকে ধাক্কা দেয়, যে বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। যেহেতু এর বেগ বেশি, তো ধাক্কা দিবেই। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। এবার সংঘর্ষের পরে 5 কেজি ভরের যে বস্তুটা, এই বস্তুটা চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আর 3 কেজি ভরের যে বস্তুটা, এই বস্তুটা চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে দেখো, m1, এটা m2, এটা u1, এটা u2, বুঝলা? m1 তার জন্য এটা v1, m2 বাই তার জন্য এটা v2 দেওয়া আছে। এবার প্রশ্ন কি শোনো, প্রশ্ন বলছে উক্ত সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, খুবই সহজ জিনিস, চটপট অ্যান্সার দিয়ে দিবা, চটপট। উক্ত সংঘর্ষটি কি স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা। দেখো বেগের আদি বেগ আর শেষ বেগের ডিফারেন্স দেখো, ভালো করে দেখো। কি বলছিলাম? সংঘর্ষ স্থিতিস্থাপক হতে গেলে আদি বেগ আর শেষ বেগ, এদের ডিফারেন্স, পার্থক্য সমান সমান হইতে হবে, ঠিক আছে? সমান সমান হইতে হবে। দেখো 6 3 পার্থক্য কত? 3। 5 2 পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3। ইভেন আরেকটা জিনিস হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের আগে যার বেগ কম ছিল, পরে তার বেগ বেশি হইতে হবে। সংঘর্ষের আগে যার বেগ বেশি ছিল, পরে তার বেগ কম হইতে হবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি এখানে দেখো, এই দেখো u1 মাইনাস u2 আর পরে v2 মাইনাস v1, u1 মাইনাস u2 v2 মাইনাস v1। তাহলে ধরো এই বেগের মানটা হচ্ছে, বেগের পার্থক্যটা হচ্ছে 4, তাহলে u1 থেকে u2 বিয়োগ করলে 4 পাওয়া যায়, তার মানে u1 বড়। আর পরবর্তীতে v2 থেকে v1 বিয়োগ করলে 4 পাওয়া যায়, তার মানে v2টা বড়। দেখো আমি কিন্তু তাই দিছি, দেখো সেরকমই দেওয়া হয়েছে। সংঘর্ষের আগে এর বেগ ছিল কম, সংঘর্ষের আগে এর বেগ ছিল বেশি, এর বেগ কমে গেছে সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে এর বেগ ছিল কম, তার বেগ আবার বেড়ে গেছে, তাহলে কমটার বেগ বেড়ে গেছে, বেশিটার বেগ কমে গেছে। এবং ডিফারেন্স u2 আর u1 এর ডিফারেন্স, এই যে u1 মাইনাস u2, 6 বিয়োগ এই যে ডেল ইউ u1 মাইনাস u2, তাহলে 6 বিয়োগ 3, দেখো 3 প্লাস 3। আর ওইখানে দেখো ডেল ভি, তো ডেল ভি মানে কি? ডেল ভি মানে v2 মাইনাস, v2 থেকে বিয়োগ করতে হবে কিন্তু, তাহলে v2 মাইনাস v1, তাহলে v2 মাইনাস v1, v2 হচ্ছে 5 বিয়োগ 2, তাহলে দেখো প্লাস 3। তাহলে অতএব ডেল ইউ সমান সমান ডেল ভি, তাহলে সমান সমান, তাহলে অতএব সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষটি স্থিতিস্থাপক। ওকে, ক্লিয়ার, খুবই সহজ ম্যাথ। ওকে, আবার বুঝান, মাইক দিব। সংঘর্ষের আগের পার্থক্য পরের পার্থক্য সমান সমান, তাহলে সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক। এ আবার বোঝানোর কি আছে? সংঘর্ষের আগের পার্থক্য আর পরের পার্থক্য সমান সমান হয়েছে কিনা।
সমান সমান, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক। ক্লিয়ার, ডান। ছোট্ট একটা ম্যাথ, ঠিক আছে। এবার আসো, করছো তো, কিন্তু এটা হয়নি, এটা ভুল। এইভাবে অনেক আহাম্মক অ্যান্সার দেয়, যে দেখেই বলে দেয় হ্যাঁ সংঘর্ষের আগে পরে বেগ সমান সমান সংঘর্ষ স্থিতিস্থাপক। কি হইলো, কাহিনী কি, তাই না? কাহিনী কি হলো, এইবার শোনো ভালো করে মনোযোগ দিয়ে, এবার কাহিনী শোনো। দেখো এইটা কিন্তু ভুল করবা তোমরা, যে ভাই আপনি বলছেন সংঘর্ষের আগে আর পরে বেগের পার্থক্য সমান সমান, এটা দেখেই আমি বলে দিব সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা। ঠিক আছে দেখবা, ঠিক আছে, কিন্তু একটু বুদ্ধি দিয়ে তো দেখতে হবে। দেখো সংঘর্ষের পরে আমি বেগ দুইটা ইচ্ছা মতো বলে দিছি, ইচ্ছা মতো বলে দিছি। আমি তো বেগ এখানে 1, এখানে 4ও বলতে পারতাম, এখানে 8, এখানে 11ও বলতে পারতাম, এখানে 10, এখানে 13 বলতে পারতাম, এখানে 20, এখানে 23 বলতে পারতাম। এরকম বলো তো কত কিছুই না বলতে পারতাম, পারতাম না? বেগের পার্থক্য 1, 4, 3, বেগের পার্থক্য 8, 11, 3, বেগের পার্থক্য 10, 13, 3, 20, 23, 3, বেগের পার্থক্য তো সবসময় একই, তাই না? বেগের পার্থক্য তো সবসময় একই থাকতো। আমি যদি এরকম ইচ্ছা মতো বলে দিতাম, তাহলে তুমি বেগের পার্থক্য দেখে স্থিতিস্থাপক নাকি এত সহজে বলে দিবা? আমি তো ইচ্ছা মতো অনেকগুলো বেগ নিতে পারি, ইচ্ছা মতো অনেকগুলো বেগ, আমি আমার মন গড়া অনেকগুলো মান তোমার দিয়ে দিতে পারি। হ্যাঁ বেগের পার্থক্য আমি সেমই রাখলাম, কিন্তু ওই ওই মান দুইটাই যে হবে এর তো গ্যারান্টি নেই। ক্লিয়ার? মানে এখানে সম্ভাব্য অনেক মানই হইতে পারে। স্থিতিস্থাপক সংঘর্ষ গেলে এ কথা সত্যি যে সংঘর্ষের আগে বেগের পার্থক্য পরের বেগের পার্থক্য সমান সমান হবে, এ কথা সত্যি। কিন্তু আমি ইচ্ছা মতো দুটো মান বলে দিয়ে জোর করে পার্থক্য সমান বানাবো, এটা সত্যি না। এমন দুটো নির্দিষ্ট মান আছে, V1 এর একটা নির্দিষ্ট মান আছে, V2 এর একটা নির্দিষ্ট মান আছে, তাদের মান বের করার পর আমি দেখতে পাবো পার্থক্য অবশ্যই 3 আছে। বাট ওই সেই V1 V2 আমি তো ইচ্ছা মতো আন্দাজে বলে দিতে পারবো না, আন্দাজে ঢিল ছোড়া যাবে না। এটাই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? এটাই হচ্ছে কাহিনী। তাহলে আসো দেখো, এই যে বেগটা সংঘর্ষের পরে এই যে বেগটা, এই V1টা কত সেটা আমরা দেখব। 2 হতেও পারে নাও পারে। এখানে সংঘর্ষের পরে বেগটা কত V2 সেটা আমরা দেখতে চাই, যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পরে বেগ কত কত হতে হয় সেটা দেখব। সেটা দেখে আমরা এই ডেরিভেশন কেন করলাম, ইচ্ছা মতো যদি মান বলতে পারতাম তাহলে এই ডেরিভেশন কেন করলাম, ডেরিভেশন করে V1 ডেরিভেশন করে V2 কেন পাইলাম? তো অর্থাৎ V1 V2 এর নির্দিষ্ট দুটো মান আছে যার জন্য স্থিতিস্থাপক হবে, সেই দুটো মান খুঁজে বের করতে হবে। তো চলো সেই দুটো মান খুঁজে বের করব। তাহলে স্থিতিস্থাপক হলে অর্থাৎ V1, তাহলে V1 এর সূত্র দেখো, এই যে নিচে M1 + M2 সূত্র লিখে আসো, তারপরে নিচে M1 + M2, M1 + M2। এবার V1 বের করছি, সো M1 - M2, V1 এর জন্য U1 বসে গেল, বাকি থাকলো কি U2, যার বেগ তার দ্বিগুণ ভর 2M2। এবার দেখে দেখে খালি মান বসাবো, তাহলে সবাই একই দিকে, এটা প্লাস এটাও প্লাস, কিন্তু হ্যাঁ U1ও প্লাস U2ও প্লাস। ওকে, মান বসাবো। M1 এর মান 5, M2 এর মান 3, নিচে তাহলে 5 + 3, U1 এর মান 6 প্লাস নিচে 5 + 3 2M2, M2 এর মান 3, U2 এর মান 3। ওকে, এবার ক্যালকুলেটর করবে বাকি কাজ, ঠিক আছে? অনেকে বলে ভাই ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারবো কিনা, 100 বার পারবা, 100 বার তুমি ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারবা। তাহলে 5 - 3, নিচে 5 + 3, 5 + 3, তার সাথে গুণ হচ্ছে 6, গুণ হচ্ছে 6 যোগ উপরে হচ্ছে 3 × 9 × 2 আর নিচে হচ্ছে 8। তাহলে এই বেগের মান হবে 15/4 অর্থাৎ 3.75, 3.75। দেখো 3.75 হবে, আর কত লিখে রাখছিলাম 2, হবে না, 3.75 মিটার/সেকেন্ড হবে, এটা V1 হবে। দেখি তো ভাই V2 কত হবে, V2 কত হবে আমি জানি 3.75 + 3, 3.75 + 3, এর সাথে 3 যোগ হবে। এবার দেখো বিশ্বাস না হলে M1 + M2, M1 + M2, V2 বের করবো, সো M2 - M1, V2 এর জন্য U2 যেহেতু বসে গেল, বাকি থাকলো U1, যার বেগ তার দ্বিগুণ ভর 2M1। এবার মান M1 + M2, M1 এর মান 5, M2 এর মান 3, তাহলে M2 এর মান 3 বিয়োগ M1 এর মান 5, U2 এর মান 3 প্লাস M1 + M2, M1 এর মান 5,
m2 এর মান, m2 এর মান 3, উপরে 2 m1, m1 এর মান 5, u1 এর মান দেখি কত, u1 এর মান 6। আসো দেখি এটার হিসাব করি। তাহলে এটার হিসাব করলে পাবো 3 বিয়োগ 5, নিচে 5 7 3 8, তার সাথে গুণ হচ্ছে 3, যোগ উপরে 2 গুণ 5 গুণ 6, নিচে 5 যোগ 3 8। তাহলে এটা 6.75 বলছিলাম না, এর সাথে 3 যোগ হবে, দেখো হয়েছে এত মিটার পার সেকেন্ড। বুঝলা কি ক্লিয়ার? এই দেখো ভি2 বড়, অবশ্যই ভি2 বড় হবে, কারণ ওখানে আগে ইউ1 বড় ছিল, ইউ1 ইউ2 থেকে বড় ছিল, তাহলে অবশ্যই উল্টে যাবে, ভি2 ভি1 থেকে বড় হবে। এটা তো আমরা আগে থেকেই জানি, ডিসিশন তো আগে থেকেই নেওয়া। কি ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে ভি1 এর মান এটা হতে হবে, কিন্তু আমাদের ভি1 কত দেওয়া ছিল, কত দেওয়া ছিল 2, তাহলে 2 না। ভি2 এর মান এইটা হইতে হবে, তো আমাদের ভি2 কত দেওয়া ছিল, ভি2 দেওয়া ছিল 5, তো 5 হবে না, এই যে এটা হবে না, যে জামান দেওয়া আছে এটা হবে না, এটা হইলে স্থিতিস্থাপক সংঘর্ষ হইতে পারে না। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ভি1 এর মান এত, ভি2 এর মান এত হইতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। তা কি হয়েছে? হয়নি। তাহলে দেখো হ্যাঁ, বেগের পার্থক্য 3 আছে না বলো তো? বেগের আগে পার্থক্য কত ছিল? 3, এখনো পার্থক্য কত? 3, এখনো পার্থক্য দেখো এই যে 3.75 6.75 3ই আছে। ইয়েস, বেগের পার্থক্য একই আছে, তার মানে ওই কথা কিন্তু সত্যি ছিল। কিন্তু আমি আন্দাজে দুটো মান দিয়ে বেগের পার্থক্য সমান সমান করে তোমাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে হবে না। এবার এটা হচ্ছে না কেন? তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটো সংরক্ষণশীল নেই। ভরবেগটাই সংরক্ষণশীল নেই, গতিশক্তি কোত্থেকে সংরক্ষণশীল হবে? ভরবেগটাই সংরক্ষণশীল। ঠিক আছে, 8.25 হবে কেন? 3 4 5 6, 8.75 কেন হবে? 6.75 হবে। হিসাব করো ঠিকঠাক করে, ঠিক আছে? কিন্তু ভাই আমরা তো ম্যাথ করার আগে জানতাম না যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা, ওটাই তো আমাদের যাচাই করতে বলছে যে উক্ত সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। তো উক্ত সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা সেটাই তো আমরা যাচাই করলাম, যে স্থিতিস্থাপক হতে হলে ভি1 এর মান এটা হতে হবে, এই যে এটা হতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে ভি2 এর মান এটা হইতে হবে। তা কি হয়েছে? হয়নি তো, অন্য মান হয়েছে, সুতরাং সংঘর্ষটা স্থিতিস্থাপক না। দাদা গতিশীল গতিশক্তি সমান না দেখালে, আচ্ছা এবার দেখো এইটা একটা ভাবে দেখানো যায় যে স্থিতিস্থাপক সংঘর্ষ না, যে অতএব স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, অতএব স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। এটা একভাবে দেখাতে পারি, এটা দেখানোর আরেকটা ওয়ে আছে, আরেকটা উপায় আছে, এটা সবচেয়ে ভালো উপায়। ঠিক আছে, একেবারে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বেগ কত হতে হবে ধরে দেখা দিলাম, যে এই বেগ কি হয়েছে, উত্তর হচ্ছে না, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ না। আরেকটা ভাবে দেখা দিতে পারি, সেটা হচ্ছে একজন বলছে এর সাথে 3 যোগ হলো কেন? 3 যোগ হবে না, বেগের পার্থক্য তো 3 থাকতে হবে। এখানে ছিল 6, এখানে ছিল 3, বেগের পার্থক্য কত? 3। তাহলে এখানে যদি বেগের পার্থক্য, এটা যদি বেগ হয় 3.75, তো তার চেয়ে 3 বেশি হইতে হবে, এই কারণে। এবার আসো শোনো, এবার এইটা আমরা অন্য আরেকটা ভাবে দেখাইতে পারি। কি? গতিশক্তি সংরক্ষণশীল, ভরবেগ সংরক্ষণশীল, এটা পালিত সংরক্ষণশীলতা, এটা পালিত হচ্ছে কিনা সেটা চেক করে দেখাইতে পারি। ঠিক আছে, এটা চেক করে দেখাইতে পারি। উপরে যে তথ্য দেওয়া আছে না, সেই তথ্য মতে আসলে সংঘর্ষই হয় না। উপরে যে তথ্য দেওয়া আছে এই তথ্য মতে আসলে সংঘর্ষই হয় না। কারণ কোনো একমাত্রিক সংঘর্ষে, দুইটা বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষে, সংঘর্ষ হলেই, সংঘর্ষ মাত্রেই তাকে ভরবেগ সংরক্ষণশীল হতে হবে। তাহলে দুটো বস্তুর মধ্যে এরকম আদি বেগ শেষ বেগ সংঘর্ষের আগে পরে সব কিছু দেওয়া আছে, তুমি আগে দেখো তো ভরবেগ সংরক্ষণশীল হয়েছে কিনা, অর্থাৎ তথ্য সঠিক দেওয়া আছে কিনা, তথ্য ঠিকঠাক দেওয়া আছে কিনা, ভরবেগ সংরক্ষণশীল হচ্ছে কিনা সেটা আগে যাচাই করবা। যদি যাচাই করে মিলে যায় তারপরে চেক করবা গতিশক্তি সংরক্ষণশীল কিনা। যদি দেখো গতিশক্তি সংরক্ষণশীল হয়ে মিলে গেছে তাহলে স্থিতিস্থাপক, আর যদি দেখো মেলে নাই তাহলে অস্থিতিস্থাপক। কিন্তু তুমি ভরবেগ সংরক্ষণশীল করার পরেই মেলে নাই, তাহলে আর তোমার গতিশক্তি সংরক্ষণশীল কিনা চেক করার কোনো দরকারই পড়বে না, কারণ ভরবেগ সংরক্ষণশীল এটাই মেলে নাই, তার মানে সংঘর্ষই আসলে ঠিকঠাক হয়নি। সংঘর্ষের যে তথ্য দেওয়া আছে সেটাই ভুল তথ্য দেওয়া আছে, তা আমরা আসলে ভুল তথ্য দিয়ে দিছি। তুমি দেখো দেখো এই যে সংঘর্ষ অন্য কিভাবে দেখাইতে পারি, অন্য কিভাবে দেখাইতে পারি, দুটো শর্ত, ভরবেগের সংরক্ষণশীলতা, গতিশক্তি সংরক্ষণশীলতা দেখাবা। তাহলে সংঘর্ষের আগে পি ইনিশিয়াল, এই যে সামেশন অফ পি ইনিশিয়াল, সংঘর্ষের আগে বস্তু দুইটার ভরবেগ 5 গুণ 6 যোগ 3 গুণ 3,
3 গুণ 3, তাহলে 5 ছক 30 আর 3 তেরোকে 9, কত? 39। এটা কত? 39। এত কেজি মিটার পার সেকেন্ড। এটা সংঘর্ষের আগে বস্তু দুইটার ভরবেগ। যে তথ্য দেওয়া আছে সেই তথ্য মতে সংঘর্ষের পরে বস্তু দুইটার ভরবেগ কত দেখি তো। 5 গুণ 2 10, 5 গুণ 2 10 যোগ 3 গুণ 5, তাহলে 3 গুণ 5, একই দিকে বলে সব প্লাস, তাহলে 5 গুণ 2 10 আর 3 গুণ 5 15, 3 5 15, তাহলে 10 যোগ 15 25, 25 10 যোগ 15 25 কেজি মিটার পার সেকেন্ড। বলো সমান হয়েছে? তার মানে সংঘর্ষই হয় না। এই যে তথ্য দেওয়া আছে এটা ভুয়া তথ্য, ঠিক আছে? স্থিতিস্থাপক তো দূরের কথা, ভুয়া তথ্য দেওয়া আছে, তাহলে সংঘর্ষই ঘটে নাই বলতে গেলে, সংঘর্ষই ঘটেনি। তাহলে যা তথ্য দেওয়া আছে এটা কারো মন গড়া তথ্য, সংঘর্ষই ঘটে নাই। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য কারো মন গড়া তথ্য দেওয়া আছে। কি ক্লিয়ার? কথা বুঝছো? এবার তুমি যদি চাও গতিশক্তি সংরক্ষণশীল কিনা দেখাইতে পারো, এটা আর দেখানোর প্রয়োজন পড়ে না। এখানেই যখন বাতিল হয়ে গেছে, এখানেই যখন শর্ত বাতিল হয়ে গেছে, তারপর আর নিচে আগানোর কোনো দরকার পড়ে না। তারপরও যদি তোমার মনে হয় যে তুমি গতিশক্তি সামেশন অফ গতিশক্তি ফাইনাল আর গতিশক্তি ইনিশিয়াল দেখাবা, ইকে ইনিশিয়াল অর্থাৎ হাফ এম, এম এর মান 5, বেগের মান 6 এর স্কোয়ার, তারপরে হাফ এম, এম এর মান 3, বেগের মান 3 তার স্কোয়ার, এটা যোগ করে দেখাবা। তারপরে সামেশন অফ ইকে ফাইনাল, এটা সমান সমান হাফ এম 5 ভি, বি এর মান 2, 2 স্কোয়ার প্লাস হাফ এম, এম এর মান 3, তারপরে 5 তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে হিসাব করে দেখাবা, দেখো দেখাইতে পারো, দেখবা এই দুইটাও সমান হবে না। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর। তাহলে বুঝতে পারছো, কনসেপ্ট একেবারে পানির মতো ক্লিয়ার রাখবা। ওকে, তাহলে চলো এবার একটা ছোট্ট ছোট্ট কনসেপ্টের ম্যাথ করি। ম্যাথ না, এটা আসলে 2 মার্কের প্রশ্ন, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নে আছে যে দেখাও যে দুটি বস্তুর মধ্যে দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে চললে, বস্তুদ্বয় মিলিত হয়ে গেল। অনেক সময় আমরা 9 10 ম্যাথ করছি না, যে দুইটা বস্তু সংঘর্ষ হলো, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গেল। তাহলে বস্তুদ্বয় মিলিত হয়ে গেলে সংঘর্ষ কখনোই স্থিতিস্থাপক হবে না। সংঘর্ষ কখনোই স্থিতিস্থাপক হবে না, এটা দেখাইতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে আর কি। ঠিক আছে, 2 মার্কের প্রশ্ন আসবে কিন্তু, যে দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষের পর বস্তু দুইটা মিলিত হয়ে যায়, তাহলে সেই সংঘর্ষ না কোনোদিন স্থিতিস্থাপক হবে না। কেন হবে না? কি কারণ? M1 এটা E1, M2 এটা U2, ধাক্কা লাগলো, সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বস্তু দুইটা মিলিত হয়ে গেছে। তাহলে ভাই মিলিত ভর M1 প্লাস M2, আর মিলিত বেগ, একটাই মিলিত বেগ V, তার মানে V1 V2 সমান সমান V, মিলিত বেগ তো। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ V1, দ্বিতীয় বস্তুর শেষ বেগ V2, মিলিত বেগ V সমান সমান, একই জিনিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা মিলিত হয়ে গেলে। এবার তাহলে কেন এটা স্থিতিস্থাপক হবে না কেন? কারণ হচ্ছে সংঘর্ষের আগে বস্তু দুইটার বেগের ডিফারেন্স ডেল ইউ এটা আছে, এটা নট ইকুয়াল টু 0, বুঝলা? আর সংঘর্ষের পরে V1 V2 V, তাহলে ভাই ডেল বি কত হবে? আরে ভাই ডেল বি 0। তাহলে আগে নট ইকুয়াল টু 0, পরে ইকুয়াল টু 0। স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে দুনিয়া উল্টে যাক, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষে অবশ্যই ডেল ইউ সমান সমান ডেল ভি হতে হবে। তাহলে এটা ডেল ইউ নট 0 আর এটা ডেল বি 0, তাহলে এখানে তো হয়নি। এখানে কি হয়েছে? অবশ্যই এত হবে, কিন্তু এখানে কি হয়েছে? এখানে ডেল ইউ নট ইকুয়াল টু ডেল ভি হয়ে গেছে। এটা তো হলে হবে না, এটা হয়ে গেছে। তাহলে অতএব সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না, কখনোই হবে না। তাহলে অতএব কখনোই এই সংঘর্ষ
কখনোই এই সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না, স্থিতিস্থাপক হবে না। বুঝলা? ক্লিয়ার? অনেকে বলতে পারে ভাই এমনও তো হইতে পারে সংঘর্ষের পরে তাদের বেগের পার্থক্য শূন্য, সংঘর্ষের আগেও শূন্য। হ্যাঁ তাই তো, সংঘর্ষের আগেও তো তাদের বেগের পার্থক্য শূন্য হইতে পারে। আচ্ছা সংঘর্ষের আগে যদি বেগের পার্থক্য শূন্য হয়, সংঘর্ষ হবে কেমনে? সংঘর্ষ কেমনে হবে? সংঘর্ষের আগে তাদের বেগের পার্থক্য শূন্য, দ্যাট মিনস একই বেগ নিয়ে চলতেছে। চিন্তা করো তো, এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে, ঠিক আছে? এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে। এটা u1, এটা u2 চলতেছে। তাহলে বেগের পার্থক্য কত? বেগের পার্থক্য শূন্য। তাহলে যদি একই বেগ নিয়ে একই দিকে চলে, ধাক্কা লাগবে জীবনেও? ধাক্কাই তো লাগবে না, সংঘর্ষই তো হবে না। বুঝতে পারছো? সংঘর্ষ যেখানে হবে না সেখানে আবার সংঘর্ষ স্থিতিস্থাপক কেমনে বলি? কি ক্লিয়ার? কথা বুঝছো? এইবার দেখো, কেউ বলতে পারে ভাই ধরেন এইটা কি u1 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, আর এই যে বস্তুটা এটা উল্টা এদিকে আসতেছে u2। এইবার দেখেন, এইবার তো বেগের পার্থক্য শূন্য, এইবার তো সংঘর্ষ হতে পারে। বলবা? তাহলে তুমি বেগের পার্থক্য নির্ণয় করাই বোঝো নাই। ডেল ইউ, ধরো এটা যে বের করবা, তো ডেল ইউ মানে কি? u1 মাইনাস u2, এটাই তো। তাহলে u1 এর মান, ধরো u1 এদিকে সো প্লাস, আর u2 উল্টা দিকে সো মাইনাস। তাহলে u1 এর মান যদি 5 হয়, মাইনাস u2 এর মান, যখন হিসাব করব বেগ ভেক্টর রাশি, হিসাবটা একটু ভেক্টর নিয়মে হবে, বুঝছো? তাহলে u2 এর যে মানটা আসবে, সেই u2 এর মানটা এইদিকে মাইনাস, তাহলে -5 মাইনাসে +10 হয়ে যাবে। এই দেখো বেগের পার্থক্য। অথবা কেউ যদি এই দিকটারে প্লাস ধরে আর এই দিকটা তখন হবে মাইনাস, তখন হবে -10। অর্থাৎ ডেল ইউ এর মান +-10 হয়, +10 নয়তো -10, দিকের উপর ভিত্তি করে। ঠিক আছে? দিকের উপর ভিত্তি করে। বা আপেক্ষিক বেগ দেখো, এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ 10, এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ 10, আর এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ 0 ছিল আগে। ওই যে আপেক্ষিক বেগের কথা বলছিলাম, মিলো দেখো আপেক্ষিক বেগ, এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত? 10। এটাই তো পার্থক্য, এটাই তো বিয়োগ। তাহলে অনেকে ভাবে কি ভাই দেখেন একই মান, তাহলে এটাও তো শূন্য না, এটা শূন্য না, দিক বিপরীত। সো দিক বিপরীত বলেই তো দেখো বেগের পার্থক্যের একটা মান আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষে, যদি কখনো সংঘর্ষে বস্তু দুইটা মিলিত হয়ে থাকে, তাহলে সেই সংঘর্ষ কখনো স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তাহলে আর একটা জিনিস একটু দেখাও। এবার বলছে দেখাও যে সমান ভরের দুটো বস্তুর মধ্যে, সমান ভরের দুটো বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। বেগ বিনিময় করবে মানে কি? ব্যাপারটা মানে কি? বেগ বিনিময় করার মানে কি? ধরো এটা m1, এ তো চলতেছে u1 বেগে, এটা m2, এ চলতেছে u2 বেগে। এটা সংঘর্ষের আগে, এবার সংঘর্ষের পরে। তাহলে m1 এ চলবে v1 বেগে, m2 এ চলবে v2 বেগে। তাহলে সংঘর্ষের পরে তারা বেগ বিনিময় করবে। দ্যাট মিনস প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগ। বেগ অল্টারনেট করে নেবে, বেগ জাস্ট চেঞ্জ করে নেবে, বেগ বিনিময় করে নেবে। তার মানে দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। এই v1টা হবে v1 প্রথম বস্তুর শেষ বেগ, তাহলে এটা হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ, এই যে এটা। ঠিক আছে? আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ দ্যাট ইজ v2, সেটা হবে প্রথম বস্তুর আদি বেগ, অর্থাৎ u1 এর সমান। অর্থাৎ এইটা হবে এইটা। কথা বুঝছো? এইটা হবে এইটা। অর্থাৎ v1 হবে u2, তাহলে বেগ বিনিময়, আর v2 হবে u1 বেগ বিনিময়।
এর বেগ ওর ঘাড়ে গেল, এর বেগ ওর ঘাড়ে গেল। এখন এই কথা বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করি না। তাহলে আমরা কি সূত্র জানি? v1 ইকুয়াল টু, সূত্রটা লিখি তো দেখি, m1 মাইনাস m2, দাগ দিয়ে m1 মাইনাস প্লাস m1 প্লাস m2। এবার v1 বের করছি, সো উপরে m1 মাইনাস m2, v1 এর জন্য u1 বসে গেল, বাকি থাকলো u2, যার বেগ তার দ্বিগুণ ভর। ওকে, আর v2 এর জন্য একটু লিখে নিই আগে। v2 এর জন্য এরকম একটা দাগ দিব, m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2। তাহলে উপরে m2, v2 যেহেতু m2 মাইনাস m1, v2 এর জন্য u2, আর এখানে কি হবে, u2 বসে গেছে, তাহলে বাকি থাকলো কি u1 বসলো। তাহলে যার বেগ তার দ্বিগুণ ভর, 2m1। ক্লিয়ার? এইবার আসো, কি বলছে? সমান ভরের দুটো বস্তু, অর্থাৎ m1 m2 এদের মান সমান, m1 সমান m2 সমান সমান m। এই জিনিসটা এই সমীকরণ দুটোতে ইনপুট দিয়ে দিই। ঠিক আছে, সমীকরণ দুটোতে ইনপুট দিয়ে দিই। ভাই যদি ইনপুট দেওয়া হয়, দেখো m1 এর মানও m, m2 এর মানও m, তো m মাইনাস m তো 0, আর নিচে কি হবে? নিচে হবে 2m। তো 2m আর হওয়ার দরকার নেই, এটা 0 হয়ে গেছে। এখানে কি হবে? এখানে নিচে হবে 2m, উপর হবে 2m to m আর u2, তাহলে 2m কাটাকাটি, দেখো এটা 0, পড়ে থাকলো কি u2। তাহলে অতএব v1 হলো u2, এই যে বেগ বিনিময়, দেখো বেগ বিনিময় হয়ে গেল। কত সহজ না, কত মজার জিনিস না বেগ বিনিময়। আচ্ছা এখানে আসো, এখানে m to m মাইনাস m to m মাইনাস m1 ও m, কারণ সেম ভর, ডিভাইডেড বাই নিচে 2m u2 প্লাস m1 প্লাস m2, m প্লাস m 2m u1। তাহলে এইটা আর এইটা কাটাকাটি গেল, আর এটা হয়ে গেল 0। তাহলে দেখো এই যে v2 ইকুয়াল টু কি হলো? u1, এই যে বেগ বিনিময়। ঠিক আছে, বুঝলা? ওকে, গুড। ঠিক আছে, ধরো দুই বন্ধু শার্ট পরে যাচ্ছিলা, ধাক্কা লাগছে, ধাক্কার পরে শার্ট দুইটা অল্টারনেট হয়ে গেছে, চেঞ্জ করে নিছো। কথা বুঝছো? একজনের শার্ট আরেকজন পরে নিছো, মানে বিনিময় করে নেওয়ার মতো, বেগ বিনিময় হয়ে গেছে। ওকে, চেঞ্জ। তাহলে আসো দেখি আরেকটা সুন্দর ম্যাথ করি। 3 কেজি ও 3 কেজি ভরের দুটো বস্তু সংঘর্ষের পর যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলে। 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলে। সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের বেগ কত? সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের বেগ কত? বলো, পারবো কিনা? ম্যাথ না করে উত্তর বলো, দেখি কে পারে। ম্যাথ না করে উত্তর বলো। 4 আর 5 আর 4 হয়নি, 5 আর 4 হয়নি, 5 আর 4 হয়নি। সংঘর্ষের পর তাদের বেগ কত? যারা 5 আর 4 বলছো হয়নি, যারা 4 আর 5 বলছে তাদেরও হয়নি। হ্যাঁ, এই যে একজনের হয়েছে, এই যে 5 আর -4, হ্যাঁ একটা মাইনাস দিতে হবে, যে কোনো একটার আগে মাইনাস দিতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে একটা মাইনাস আর একটা প্লাস, মাইনাস দিতে হবে মুখোমুখি। এখানে দেখো আমি তোমাকে মাইনাস সহ বের করে দিচ্ছি, আসো। তাহলে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, একটু আগে যে কনসেপ্ট পড়লাম সেটাই তো। দুইটা বস্তু কি 3 কেজি না? দুটোর ভর সেম না? তো দুটো সেম ভরের বস্তু, এরা যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, আচ্ছা সংঘর্ষের পর যথাক্রমে, আচ্ছা এখানে একটু লেখা লাগবে, মেনশন করা লাগবে, তো নাহলে তুমি বুঝবা কেমনে স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা? এখানে অবশ্যই মেনশন করতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে।
সরি, এটা অবশ্যই মেনশন করা লাগবে স্থিতিস্থাপক সংঘর্ষের পর। ঠিক আছে, ওকে। এবার আসো, দেখো 3 কেজি 3 কেজি সমান ভরের দুটো বস্তু, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বেগ অল্টারনেট করে নিবে, বেগ পরিবর্তন করে নিবে, বেগ বেগ বিনিময় করবে। তাহলে সেই বেগ বিনিময় হবে তো, ঠিক আছে, বেগ বিনিময় হবে, তাহলে সেটা আমরা দেখব। তাহলে এটার ছিল 4 5, উল্টা হবে 5 4, সংঘর্ষের পরে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আদিতে মানে আদিতে যেটা ছিল সেটা তো উল্টা, তাহলে 5 এটা হবে, 4 এটার হবে, এবং যেহেতু বিপরীত সো একটার আগে মাইনাস হবে। ঠিক আছে, এখন মাইনাসটা কোনটার আগে দিবা সেটা হচ্ছে তুমি কোন দিকে প্লাস ধরবা তার উপর ডিপেন্ড করে। তাহলে ধরো এটা 3 কেজি, ধরো এটা এ মান বললাম, সে এটা এ মান, তাহলে এটা এইদিকে চলতেছিল u1 বেগ নিয়ে, এটা m2, এটা এদিকে যাচ্ছে u2 বেগ নিয়ে। এখন তুমি বলছো ভাই দুটো যে একই দিলেন, আমি কি জ্যোতিষী, আমি কি জানি যে সংঘর্ষের আগে তারা বিপরীতমুখী ছিল কিনা? সংঘর্ষের পরে, যে সংঘর্ষের পর তারা বিপরীতমুখী এটা আমি জানি, কিন্তু আগে কি আমি জানি? সো আমি আগে সব একদিকে দিয়ে নিব, একে নিব, এটা আঁকার জন্য আঁকা। ঠিক আছে, আমি তো আগে জানি না যে u1 কোন দিকে u2 কোন দিকে, জানি না তো, বিপরীত কিনা জানি না তো, একই দিকে কিনা জানি না তো, সো আমি একে নিলাম। আর তুই বলতে ভাই আপনি তো জানেন তারা তো বিপরীত হবেই, সেটা আমি কেমনে জানি? সেটা তো আমি কনসেপ্ট দিয়ে আগে থেকে জানি, কিন্তু ম্যাথ করার সময় তো আর ওটা করবো না। ওকে, তাহলে আসো এবার আসো, এটা এমন ভরের বস্তু 3 কেজি 3 কেজি, আর এইটা m2 এটা 3 কেজি। তো মুখোমুখি পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে মানে যদি এইটা v1 যদি হয় 4, এটা যদি +4 পজিটিভ দিক হয়, মানে আমি এই দিকটা ধরছি পজিটিভ, সো এই দিক তাহলে নেগেটিভ, তাহলে এই দিক যদি প্লাস হয় তাহলে অবশ্যই বিপরীত দিক, তাহলে এটা তো v2, এটা তো মাইনাস হবে। তাহলে এই যে v2 কে আমি মাইনাস দিলাম, বুঝলা? v1 কে প্লাস ধরলাম, v2 কে আমি মাইনাস ধরলাম। অনেকে ভাবে ভাই সংঘর্ষের পরে এভাবে কেমনে চলতেছে, এভাবে যদি সংঘর্ষের পরে চলে তাহলে তো এগিয়ে এরে আবার ধাক্কা দিবে। আচ্ছা, যাদের মনে এরকম প্রশ্ন আছে তারা তাহলে এই জিনিস ভাবো, এটা তো আঁকার জন্য আঁকছি, যদি কারো মনে এই প্রশ্ন জাগে তাহলে এই যে এটা ভাবো, এই আমার রস্যকার দীর্ঘকার শব্দ উঠে আসলো কেন? কারো মনে যদি এরকম প্রশ্ন জাগে তাহলে এইভাবে চিন্তা করো, সমস্যা আছে? এই যে বিপরীত দিকে যাচ্ছে, নাও বুঝলা? অনেকে ভাবে ভাই এভাবে আঁকলেন কেন, হয়তো আবার ধাক্কা দিবে। আচ্ছা ঠিক আছে, এভাবে আঁকলাম তাহলে তো আর ধাক্কা দিবে না, তাহলে এইটা এদিকে সো মাইনাস, এইটা এইদিকে সো প্লাস। তো আসো এবার, তাহলে আমরা কি বের করতে চাই? বেগ বের করতে চাই। কি v1 v2 বের করতে চাই না? ওটা দেওয়া আছে, আমি u1 u2 বের করতে চাই। যে সমস্যায় পড়ো না কেন সূত্র লিখে ফেলবা, দেখবা ম্যাথ শেষ। তাহলে v1 সমান সমান নিচে m1 মাইনাস m2, সরি প্লাস m1 প্লাস m2, এখানে m1 মাইনাস m2 u1, আর এখানে কি হবে? u1 যেহেতু বসে গেছে তাহলে এটা u2, যার বেগ তার দ্বিগুণ ভর 2m2। তাহলে সমান ভরের বস্তু 3 কেজি 3 কেজি, তাহলে 3 বিয়োগ 3 নিচে 3 যোগ 3, এটা u1 এর মান আমি জানি না কত, আচ্ছা ঠিক আছে, কিন্তু v1 এর মান আমি জানি, v1 এর মান আমি জানি কত, v1 4 প্লাস 4, তারপরে এখানে m1 প্লাস m2 অর্থাৎ 3 যোগ 3, উপরে 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 কাটাকাটি, u2 এর মান এই যে এটা u2, এই u2 এর মানটাই তো আমাদের বের করতে হবে। তো এটা তো 0, এই পার্টটা তো 0, এটা তো 0, তাহলে এটা বাদ, এটা 0, তাহলে আমাদের u2 সমান সমান এটা কাটাকাটি, তাহলে অতএব u2 সমান সমান দেখো +4, u2 আসছে +4 এত মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে v2 m1 প্লাস m2 প্লাস m1 প্লাস m2 উপরে m2 মাইনাস m1, ওকে, যেহেতু v2 সো u1 বসে যাবে তার দ্বিগুণ ভর। তাহলে v2 এর মান গিভেন, v2 এর মানটা কত? v2 এর মান এই যে -5, 3 বিয়োগ 3 0, 3 যোগ 3 তার সাথে u2 যাই হবে এটা 0, আর এখানে 3 যোগ 3 6, উপরে 2 গুণ 3 6, আর তার সাথে u1 এর মানটা আমরা বের করতে চাই, তাহলে অতএব দেখো u1 এর মান হবে -5 এত মিটার পার সেকেন্ড। বেগ বিনিময় করে নিবে, তো বেগ বিনিময় করে নিবে মানে এই যে v2টা হবে, একটু আগে তো আমি তোমাকে প্রমাণ করে দিলাম, দেখো v2টা হবে u1, দেখো তাই হয়েছে, এই যে v2টাই হয়েছে u1, এই যে u1 এটা ঠিক আছে, v2টাই হয়েছে u1, আর v1টা হবে u2, তাহলে v1টা u2 হয়েছে, দেখো v1টা যা u2 তাই হয়েছে। মানে এটা একটা ম্যাথ করে দেখালাম, আগে থিওরির আলোচনা করে দেখাইছি, কনসেপ্ট বুঝাইছি তোমাকে,
এবার একটা ম্যাথ করে হাতে নাতে প্রমাণ করে দেখালাম। ঠিক আছে, কি বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হচ্ছে যেহেতু আগে এটার কথা বলবো, -5 এত মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এইবার তোমরা আমার এই ম্যাথটা করে দিবা, আগের ম্যাথটাই সেম, আগের ম্যাথটা শুধু সামান্য একটু চেঞ্জ করবো আমি। কি চেঞ্জ করব? 3 কেজি ও 2 কেজি, 3 কেজি ও 3 কেজি দিচ্ছিলাম না, 3 কেজি ও 3 কেজি দিছিলাম না, 3 কেজি ও 2 কেজি দিব। 3 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তু, স্থিতিস্থাপক সংঘর্ষের পরে, স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বিপরীত দিকে কত কত বেগ দিয়েছিলাম? 4 ও 5। বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে চলে। বস্তুদ্বয়ের আদিবেগ কত? বস্তুদ্বয়ের আদিবেগ কত? এই যে, তাহলে এবার বলো, এবার তুমি মুখে মুখে অ্যান্সার দিতে পারবা না? মুখে মুখে অ্যান্সার দিতে পারবা না। তাহলে এবার আসো হিসাব নিকাশ করি। তাহলে এমন ধরি 3 কেজি, তাহলে সে চলতেছে U1 বেগ নিয়ে, আমি জানি না কোন দিকে। তারপরে M2, এটা 2 কেজি, এটা চলতেছে U2 বেগ নিয়ে, জানি না কোন দিকে। তাহলে আপাতত ধরে লিখে নিলাম, এটা সংঘর্ষের আগে। এবার সংঘর্ষের পরে মুখোমুখি চলতেছে, আচ্ছা, মানে বিপরীত দিকে চলতেছে। তাহলে M1 ধরলাম, এটা V1 কত? সেটা 4, তাহলে এটা +4 ধরলাম, প্লাসের ডিরেকশনে, যেহেতু বিপরীত দিকে। তাহলে এটাকে উল্টা দিকে ধরি, M2 হচ্ছে কত কেজি? M2 2 কেজি, তাহলে এটা এদিকে যাচ্ছে ধরো, তাহলে এটা V2, এটা কত? তাহলে -5 ধরতে হবে, যেহেতু উল্টা দিক। আমি তাহলে কি করলাম? এই দিকগুলারে পজিটিভ ধরলাম, এই দিকগুলো আমার নেগেটিভ। তাহলে এই V2টা হবে -5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? -5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আসো হিসাব নিকাশ শুরু করি। তাহলে আমাদের V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U1 U2 বের করতে হবে। আগে কত সুন্দর করে বের হয়ে গেছিল, কারণ কিছু পার্ট 0 হয়ে গেছিল। এই যে কিছু পার্ট, এই পার্টটা 0 হয়ে গেছিল, এই পার্টটা 0 হয়ে গেছিল। এবার তো এই দুইটা পার্ট 0 হচ্ছে না, এবার তো এই দুইটা পার্ট 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এইবার কি করি? এবার তো মুশকিলে পড়ে গেলাম। বলো, মুশকিলে পড়ে গেলাম কিনা? এবার তাহলে কি করা যায়? দেখি কি করা যায়। যে বিপদে পড়ো না কেন, সূত্র লিখে ফেলবা, সূত্র লিখে ফেললে বিপদ থেকে মুক্ত। তাহলে আসো, V1 M1 প্লাস M2, ওকে, M1 মাইনাস M2, যেহেতু V1 সেহেতু U1, তাহলে 2 M2 U2, বুঝছো তো? তাহলে V1 এর মানটা আমরা জানি, V1 এর মানটা ওই যে +4, M1 প্লাস M2, 3 যোগ 2, 3 বিয়োগ 2, U1 এর মান জানি না, বের করতে চাই। M1 প্লাস M2, 3 যোগ 2, 2M2, তাহলে 2 × 2, U2 এর মান জানি না, বের করতে চাই। তাহলে এই সমীকরণে আননোন কোয়ান্টিটি কয়টা? 2টা, U1 আর U2, দুইটা আননোন কোয়ান্টিটি। ওকে, তাহলে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 2, 1। তাহলে আমি একটু সাজায় লিখতেছি একবারে, হ্যাঁ, 1 ভাগ নিচে 3 যোগ 2, 5, U1 প্লাস এটা কি লিখবো? 2 দুগুণে 4, আর নিচে 3 আর 2 5, U2 সমান 4। আমি কি করলাম জানো? একবারে সাজায় লিখলাম। এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। ওকে, ডান। এবার আসো নেক্সট, এখানে এবার আসো V2 M1 প্লাস M2, তাহলে V2 এর জন্য M2 মাইনাস M1, V2 এর জন্য U2, নিচে 2
M1 U1। তাহলে V2 এর মান কত ভাইয়া? V2 এর মান -5, M1 প্লাস M2 3 যোগ 2, M2 2 বিয়োগ M1 3 U2 প্লাস M1 প্লাস M2 3 যোগ 2 2, M1 এর মান 3, U1 এর মান, এটাই তো বের করতে চাই। এবার একটু সাজাবো, দেখো সাজাবো। এই পার্টটাকে আগে লিখবো, ঠিক আছে? এই পার্টটাকে আগে লিখবো। 3 দুগুণে 6, 3 যোগ 2 5 U1। এবার দেখো এটা -2 বিয়োগ 3 -1/5 U2, এটা ইকুয়াল টু -5 -5। সমীকরণ নম্বর 2। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন পাইলাম কত? 2টা। কে সলভ করবে? তুমি? খবরদার না, ক্যালকুলেটর সলভ করবে। সলভ করবে কে? ক্যালকুলেটর। আসো ক্যালকুলেটর। তাহলে ইকুয়েশনে যাব, গিয়ে আননোন কোয়ান্টিটি দুটো, একে যাব। তাহলে 1/5 বসাবো, 4/5 বসাবো, 4 বসাবো। তারপরে 6/5 বসাবো, -1/, এই যে মাইনাস বসাবো কিন্তু, -1/5 বসাবো, দেন -5 বসাবো। তাহলে এবার আসো দেখো, ঠিক আছে। তাহলে অতএব সলভ করে পাই, কি সলভ করে পাই? দুটো ইকুয়েশন সলভ করে পাই, 1 ও 2 থেকে পাই, সলভ করে পাই U1 এর মান, U1 এর মান পাইলাম -3.2 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর U2 এর মান পাইলাম 5.8 প্লাস মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ম্যাথ হয়েছে কিনা বুঝবো কেমনে? স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে অবশ্যই বেগের পার্থক্য সমান, অবশ্যই বেগের পার্থক্য সমান। ঠিক আছে, অবশ্যই। দেখো কেমনে, দেখো কেমনে সমান। U1 আসছে মাইনাস, অর্থাৎ আমি তো ডিরেকশন দেখো এইদিকে দিছিলাম, আসলে বাস্তবে এদিকে ডিরেকশন উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। দেখো এই যে এইটা M1, 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 সে যাচ্ছে U1 ওইদিকে, ওইদিকে, কারণ U1 মাইনাসের দিকে যাচ্ছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, এই যে এটা। ঠিক আছে, এই যে U1 আসছে কত? -3.2। আর আর M2, এটা হচ্ছে M2 এই যাচ্ছে কোন দিকে? U2 এর মান প্লাস আসছে। ও আচ্ছা, তাহলে এই প্লাসের দিকে যাচ্ছে, এই যাইতেছে প্লাসের দিকে। এটা কি সংঘর্ষের আগে না পরে? বলো বলো, সংঘর্ষের আগে না পরে? এটা 5.8 আগে না পরে? এটা বলো বলো বলো, এটা সংঘর্ষের আগে না পরে? আগে। এই ভাই, আগে এটা কেমনে হয়? এইভাবে হইলে ধাক্কা লাগাবে কেমনে? বলো, এটা এইভাবে হইলে ধাক্কা লাগাবে কেমনে? আমি আঁকছি তো, দেখো U1 কোন দিকে যাচ্ছে, দেখো দেখো, এই যে মাউসের দিকে দেখো, কই গেল মাউস? এই যে দেখো, এই যে U1 কোন দিকে? U1টা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, আর পাশে দেখো U2 কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে এর এর সংঘর্ষ কেমনে হবে? হ্যাঁ, তো সংঘর্ষই হবে না, সংঘর্ষই তো হবে না। বলো, একটু গুগলি মাথা খারাপ। ঠিক আছে, সংঘর্ষ কেমনে হওয়ানো যায়? কেমনে হওয়ানো যায়? এ আছে সামনে, এ আছে সামনে, এই যে এই দুটো দুটো ধরে চলে গেল কেন? এই যে এ আছে, এই যে সামনে এইখানে আছে, এই এই যে সংঘর্ষ হবে, বুঝলা? হ্যাঁ, এই যে এটাই, বুঝতে পারছো? এটা আঁকা যা, এটা আঁকাও তাই, কোনো ব্যাপার না। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা, এই হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। কি বুঝতে পেরেছ? বলো, বুঝতে পারছো কিনা? ঘর্ষণ কখন পড়াবেন? এই তো 2টো ক্লাস পরে ঘর্ষণ পড়াবো। তাহলে তোমাদের একটা ম্যাথ করতে দিই নাকি? বলো, তাহলে তোমরা একটা ম্যাথ করো নাও। এটা কত নম্বর? 5 নম্বর, এটা 6 নম্বর হবে। 6 নম্বর। M ভরের একটি বস্তু, M ভরের একটি বস্তু 2M ভরের
স্থির একটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, 2m ভরের স্থির একটি বস্তুর সাথে কি সংঘর্ষে? স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। দেখাও যে বস্তুটি মানে m ভরের বস্তুটি আর কি, হ্যাঁ, m ভরের বস্তুটি তার গতিশক্তির 1/8 অংশ হারায়, 8/9 অংশ হারায়। তার গতিশক্তির 8/9 অংশ হারায়। খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে, বইটা আসা একটা কোশ্চেন, এটা দেখাইতে বলছে। m ভরের একটা বস্তু, এই বস্তুটা গিয়ে একটা 2m ভরের স্থির বস্তুর সাথে, 2m ভরের স্থির বস্তু মানে u2 0, তো স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তো সংঘর্ষের পর m ভরের বস্তুর m ভর, তার বেগটা v1, আর 2m ভরের বস্তুর তার বেগটা v2। তাহলে এর যে আদি বেগ u1, সেই u1 কে আমি ধরলাম u, বুঝছো, u1 কে আমি ধরলাম u। ক্লিয়ার? তাহলে m স্থির, m গিয়ে 2m কে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর দেখাইতে বলছে, ধাক্কা দেওয়ার পরে দেখাও যে এই m ভরের বস্তুটা তার গতিশক্তির 8/9 অংশ হারাবে। অনেক কথা, কেন ভাই 2m ভরের বস্তুটা এখানে তো বলে নাই, দেখাও যে বস্তুটি, কোন বস্তুটি? এই ভাই, এর কি কোনো গতিশক্তি আছে? তো ও কেমনে গতিশক্তি হারাবে? তাহলে হারাবে এটাকে, হারাবে হচ্ছে এ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে এ গতিশক্তি হারায়, 1/8/9 অংশ গতিশক্তি হারায়। ওর হারানো গতিশক্তিটা কে পাবে? অবশ্যই ও পাবে, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ শক্তির ও গতিশক্তির অন্য কোনোভাবে ক্ষয়টয় কিছু হইতে পারে না। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো দেখি আমরা তাহলে v1টা বের করি। তো ভাই v1 এর সূত্রটা লিখে ফেলি চটপট করে, m1 প্লাস m2, v1 এর জন্য e1 প্লাস নিচে m1 প্লাস m2, তাহলে এখানে m1 মাইনাস m2, e1 বসালাম, তাহলে u2 2m2 u2। তাহলে এখন আসো মান বসাই দিব। m1 এর মান, এই যে এটা m1, এটা m2, m1 এর মান m মাইনাস m2 এর মান 2m, নিচে m প্লাস m 3m, u1 এর মান u, আর এটা স্থির বস্তু u2 0, তাহলে যাই বসাই না কেন u2 তো 0, তাহলে পুরোটি 0। তাহলে উপরে থাকবে মাইনাস m, নিচে 3m u, m কাটাকাটি, তাহলে মাইনাস u/3, মাইনাসটা মিন করছে বেগের মান হচ্ছে u/3, মাইনাসটা মিন করছে এর বেগটা যেদিকে ছিল আর ওদিকে নেই, উল্টা দিকে চলে গেছে, অর্থাৎ বেগটা এখন এইদিকে। মাইনাসটা এটাই মিন করছে, মাইনাস মিন করছে বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ডান। এখন আমাদের বলছে দেখাও যে তার গতিশক্তির 8/9 অংশ হারায়। দেখি তো হারায় কিনা। তাহলে আদি গতিশক্তি e1 এর হাফ, এর ভর m আর বেগ কত u, তাহলে বেগ u², এটা আদি গতিশক্তি। এবার পরবর্তীতে ইকে ফাইনাল গতিশক্তি ফাইনাল। তো এখন তো বেগ ভাই এটা, তাহলে হাফ m v1², তো ভাই হাফ m v1 মানে হচ্ছে মাইনাস u/3, তো তার স্কোয়ার, তাহলে 3 × 9, তাহলে 1/9 হাফ m u²। হারায় মানে বিয়োগ করো, ডেল ইকে হারাবে, তাহলে হারাবে হাফ m u², ঠিক আছে। এই যে ইকে ইনিশিয়াল থেকে মাইনাস ইকে ফাইনাল, তাহলে দেখো হাফ m u² মাইনাস 1/9 হাফ m u², তাহলে বিয়োগ করে দেখো হাফ m u², বিয়োগ করে দেখো 1 - 1/9, তাহলে নিচে 9 - 1 8, তাহলে 8/9 হাফ m u²। এটা আদি গতিশক্তি, তার কতটুকু হারাচ্ছে? 8/9 অংশ হারাচ্ছে, 8/9 ইকে ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল গতিশক্তির 8/9 অংশ হারাচ্ছে। মাইনাস হলো কিভাবে? এই যে m1 এর মান m, m2 এর মান 2m, তো m থেকে 2m বিয়োগ করলে তো মাইনাস। খুবই সহজ ম্যাথ। ক্লিয়ার? বুঝছো সবাই?
খুবই সহজ। ওকে, ডান। তাহলে এবার তোমাদের টেস্ট, এবার একটা শেষ ম্যাথ, এটা তোমাদের টেস্ট। 7 নম্বর বলা হচ্ছে 4 কেজি ভরের কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলে। সরল রৈখিক পথে চলে একই দিকে চলতে থাকা, একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে, একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকা 3 কেজি ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কি সংঘর্ষ বলে নাই কিন্তু, বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর 4 কেজি বস্তু, 4 কেজি বস্তুটি পূর্বের বেগের দিকে, পূর্বের বেগের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চললে, বেগে চলতে থাকে। এটা হচ্ছে উদ্দীপক। কোশ্চেন নম্বর 1, সংঘর্ষের পর অপর বস্তু কত বেগে কোন দিকে চলবে? সংঘর্ষের পর অপর বস্তু কত বেগে কোন দিকে চলবে? আর 2 নম্বর, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক? সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? আর 3 নম্বর, যদি স্থিতিস্থাপক না হয়, যদি স্থিতিস্থাপক না হয় তবে শক্তি ক্ষয় বা লাভ নির্ণয় করো। শক্তি ক্ষয় বা লাভ, শক্তি ক্ষয় হতে পারে, লাভও করতে পারে। তো শক্তি ক্ষয় বা লাভ নির্ণয় করো। তো কতটুকু শক্তি ক্ষয় করবে বা লাভ করবে? এটাই শেষ, নাও এটাই শেষ। এই কান্নাকাটি করিও না, ছোট মানুষ খালি কান্নাকাটি করে। একটু বেশি পড়লে কি হয়? হ্যাঁ, একটু বেশি পড়াশোনা করলে কি হয় বলো? 4 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলে। আসো আঁকি তো। এই যে 4 কেজিকে আমি বললাম এমন 4 কেজি, তো 4 কেজি ভরের বস্তুটা সরল রৈখিক পথে চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে U1 পাস সরল রৈখিক পথে একই দিকে চলতে থাকা, তার মানে একই দিকে। আচ্ছা ঠিক আছে, একই দিকে চলতে থাকা 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকা, তাহলে এটা U2 একই দিকে যেহেতু, তাহলে +4। 3 কেজি ভরে একটি বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে M2 3 কেজি সংঘর্ষে লিপ্ত হয়, হলো সংঘর্ষে লিপ্ত হলো। এবার সংঘর্ষের পরে 4 কেজি বস্তুটি পূর্বের বেগের দিকে, মানে পূর্বে যেদিকে যাচ্ছিল ওই একই দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, ভালো কথা। তাহলে 4 কেজি অর্থাৎ M1 পূর্বের দিকে, একই দিকে যেদিকে যাচ্ছিল ওই দিকেই। V1 কত বেগে চলে? কত বেগে চলে? 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে অপরটা আমি জানি না, M2 জানি না, কত বেগে কোন দিকে যাবে আমি জানি না। তো ভাই একদিকে আঁকলেন যে, আরে জানি না তো ভাই কোন দিকে, আমি জানি না তো আঁকলাম আর কি, কোনো মতে আঁকলাম। যদি এদিকে না হয়, পজিটিভ দিকে না হয়, তাহলে নেগেটিভ দিকে হবে, তার মানে উল্টা দিকে হবে, সেটা আমার মান এসে বুঝে দিবে। তাহলে এইদিকে আমরা প্লাস ধরলাম, এইদিকে তাহলে মাইনাস ধরলাম, ভেক্টর। ওকে,
তো চলো শুরু করি চলো। প্রথমটা খুবই সহজ কোশ্চেন, সংঘর্ষের পর অপর বস্তু কত বেগে কোন দিকে চলবে। তার মানে ভাই ভি2 বের করতে বলছে, তো ভরবেগের সংরক্ষণশীলতা। ভি2 দেওয়া নেই, দেওয়া থাকলে তো ডাইরেক্ট যাচাই করতে বলতো সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা, ডাইরেক্ট যাচাই করো। এবার ভি2 তো দেওয়া নেই, তাহলে আমাদের বলছে সংঘর্ষের পরে অপর বস্তু কত বেগে কোন দিকে চলবে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা। জাস্ট সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা অস্থিতিস্থাপক কিনা আমি জানি না, ঠিক আছে, আমি জানি না, বাট যাই হোক, স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, সংঘর্ষ হলেই ভরবেগ সংরক্ষণশীল হবে। তাহলে ভি2টা আগে বের করি, ভরবেগের সংরক্ষণশীলতা খাটায়। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা খাটায় যদি বের করা হয় m1, এটা 1 নম্বর করতেছি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1, অবশ্যই আলাদা থাকতে হবে, মিলিত হইতে পারে না, m2 v2। না, মান বসে দিব, m1 এর মান 4, u1 এর মান 5, m2 এর মান 3, u2 এর মান 4, m1 এর মান 4, v1 এর মান হ্যাঁ প্লাসের দিকে 2, m2 এর মান 3, v2 এর মান বের করতে চাই। তাহলে অতএব ভি2, দেখো ভি2টা কিন্তু মাইনাস আসবে অবশ্যই, ভি2 থেকে তাও তো বিপরীত দিকে যাইতেই হবে। তাহলে 4 গুণ 5 যোগ 12, এটাকে বিয়োগ করব 4 দুগুণে 8, ঠিক আছে, বিয়োগ করব, সরি মাইনাস আসে না, প্লাসই আসছে, ঠিক আছে। 4 5 20 যোগ 12 বিয়োগ 8 24 ভাগ 3, তাই না, 8 আসছে, 8 মিটার পার সেকেন্ড প্লাস আসছে, তার মানে ওটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, তাহলে 8 মিটার পার সেকেন্ড বেগে গেছে, ইয়েস প্লাস, হ্যাঁ প্লাস আসছে, ঠিক আছে। যদি এমন হইতো, দেখো এমন হইতো, এইটা এদিকে ধাক্কা লাগার পর এটা এদিকে আসছে, এটা যদি এদিকে আসতো তাও হইতো না, এটা এদিকে আসলে ওটা ওইদিকে যাইতো, ঠিক আছে। এটা আসলে হিসাব করে বলতে হবে, এটা আসলে হিসাব করে বলতে হবে। কিন্তু এমন যদি হয় কোনো একটা বস্তু বিস্ফোরণ হয়, তাহলে এক টুকরা এদিকে গেলে আর এক টুকরা এদিকে যাবেই, এটা কনফার্ম, ঠিক আছে। কিন্তু এখানে সংঘর্ষ তো, এটা বেগের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে ভি2টা বের হলো, ভি2টা প্লাস, তার মানে এই দিকেই যাচ্ছে, প্লাসের দিকেই যাচ্ছে। এবার আসো, এবার কি বলছে আমাদের, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক, বলো সংঘর্ষটা কি স্থিতিস্থাপক, সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা চেক করতে হবে। এইবার আমি চেক করতে পারি, দেখো এইবার বলতে দিতে পারি যে এইবার তো সংঘর্ষ হয়েছে, এটা তো একেবারে প্রকৃত সংঘর্ষ দেওয়াই আছে। তাহলে এর u1 এর মান 5, u2 এর মান 4, 1 2 8, না, সংঘর্ষ অস্থিতিস্থাপক, সংঘর্ষ স্থিতিস্থাপক না, ঠিক আছে। এবার সংঘর্ষ স্থিতিস্থাপক না, দেখো দেখেই বলে দিলাম। আর যদি স্থিতিস্থাপক হইতো তাহলে v1 v2 এর মান আমি বের করতাম। যদি স্থিতিস্থাপক হইতে হয় তাহলে v1 v2 এর মান বের করে চেক করে দেখবো যে স্থিতিস্থাপক হইতে গেলে বেগ v1 v2 কত হইতে হয়। তাহলে আসো তো 2 নম্বরটা করি। 2 নম্বর, যে স্থিতিস্থাপক হলে, স্থিতিস্থাপক হতে হলে v1 এর মান m1 প্লাস m2 u1, m1 মাইনাস m2 প্লাস নিচে m1 প্লাস m2 u2 2m2। তাহলে এখানে মান হইতে হবে m1 এর মান 4, m2 এর মান 3, নিচে 4 যোগ 3, u1 এর মান 5। আচ্ছা, m1 প্লাস m2 4 যোগ 3 2m2 3, u2 4। তাহলে এটা হইতে হবে চলো 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 দ্রুত করে ফেলি, 1 আর নিচে 7 আর 5, যা হবে এর সাথে যোগ হবে 3 4 12 12 24 ভাগ 7, কত আসছে ভাই 29, 29/7, 29/7 আর 4.1428 এত মিটার পার সেকেন্ড আসছে, বলো আসছে এটা, ওকে। এবার v2, স্থিতিস্থাপক হতে গেলে v2 কত হইতে হবে, m2 মাইনাস m1, m1 প্লাস m2 u2 প্লাস এখানে m1 প্লাস m2 আর উপরে u1 2m1। তাহলে নিচে 4 যোগ 3 m2 এর মান 3,
m1 এর মান 4, u2 এর মান 4, 2 m1 এর মান 4, u1 এর মান 5। দেখি 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 কত আসে, 3 বিয়োগ 4, নিচে 4 যোগ 3, 4, 3 বিয়োগ 4 1 ভাগ 7 গুণ 4 যোগ 2 গুণ 4 গুণ 5 ভাগ নিচে 7। দেখো তো কত আসছে, এই যে ঠিক আছে 5.14 এত মিটার পার সেকেন্ড। 5.1428 আর 4.1428 পার্থক্য 1। দেখি আদিতে কত পার্থক্য ছিল, এস 5 আর 4 1, এস ঠিক আছে। এবং দেখো ইউ1 এর মান কম ছিল, ভি2 এর মান বেশি হয়ে গেছে। ইউ2 এর মান কম, ইউ1 এর মান বেশি ছিল, ভি2 এর মান বেশি, মানে ভি2 এর মানটা বেড়ে গেছে। আর ইউ2 এর মানটা কম ছিল, এখানে ভি2 এর মানটা কম আছে। দেখো চেঞ্জ হয়েছে কিনা, মানে যেটার বেগ কম ছিল সেটার বেশি হয়ে গেছে, যেটার বেগ বেশি ছিল সেটার কম হয়ে গেছে। তাহলে এটা হইতে হবে। তাহলে অতএব সংঘর্ষ স্থিতিস্থাপক না। অতএব যেহেতু ভি1 এর মানটা এটা নট ইকুয়াল টু, ভি1 এর মানটা 2 আর ভি2 এর মানটা এটা নট ইকুয়াল টু 8, সুতরাং স্থিতিস্থাপক নয়। আর একটা ভাবে দেখানো যায়, কিভাবে, শক্তি সংরক্ষণশীল কিনা সেটা দেখায়। অতএব স্থিতিস্থাপক নয়, এটা দেখানো যায়। আর একটা বলছে যদি স্থিতিস্থাপক না হয় তবে শক্তি ক্ষয় বা লাভ নির্ণয় করো। এই যে এটার অ্যান্সার দিতে গিয়েও আমি দেখাইতে পারতাম যে স্থিতিস্থাপক কিনা। তাহলে সেটা কিভাবে দেখাইতাম বলো? সেটা হচ্ছে গতিশক্তি আগের আর পরের সমান সমান কিনা সেটা দিয়ে দেখাইতাম, বুঝছো? গতিশক্তি আগের আর পরের সমান সমান কিনা সেটা দিয়ে দেখাইতাম। এই তোমরা স্টিকার দিচ্ছ কেন, এই পাগল? তাহলে আসো গতিশক্তি, তাহলে 4 5 3 4, 4 5 3 4, আগে 4 5 3 4, তাহলে আগের গতিশক্তি 3 নম্বর। তাহলে আগের গতিশক্তি ই ইনিশিয়াল, তাহলে ই ইনিশিয়াল হাফ m1 u1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার। তাহলে মান বসাই, আসো হাফ m1 এর মান 4 5, 4 5 বর্গ প্লাস হাফ m2 এর মান m2 এর মান 3, u2 এর মান 4, 3 4। তাহলে 0.5 যোগ 4 গুণ 5 বর্গ, তারপরে 0.5 গুণ 3 গুণ 4 বর্গ, 74 জুল। এই দেখো তো হয়েছে কিনা, 74 জুল। এবার কান দিও না, পড়াশোনা করো। ফাইনাল হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার, এবার হাফ m1 এর মান 4, v1 এর মান 2, ঠিক আছে, v1 এর মান 2 আর v2 এর মান 8। তাহলে এটা 2 হাফ 3 8 স্কোয়ার। তাহলে 0.5 ইন্টু 4 ইন্টু 4, তার সাথে যোগ করব 0.5 ইন্টু 3 ইন্টু 64, 104 জুল শক্তি লাভ করছে। ভালো কত শক্তি গেইন করছে, তাহলে এনার্জি গেইন, ঠিক আছে, এনার্জি লস না, এনার্জি গেইন করছে, গেইন ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। তো কতটুকু, 104 বিয়োগ 74, 104 বিয়োগ 74, 30 জুল। ঠিক আছে, তাহলে শক্তি গেইন কত, এটা হচ্ছে অ্যান্সার। আর স্থিতিস্থাপক কিনা সেটা আমি কেমনে দেখাইতাম, এই যে ই ইনিশিয়াল নট ইকুয়াল টু ই ফাইনাল। ভরবেগ সংরক্ষণশীল বাট গতিশক্তি সংরক্ষণশীল না। ই কে ইনিশিয়াল, ই কে এটা, হ্যাঁ, ই কে ইনিশিয়াল আর ই কে ফাইনাল সমান সমান না, অতএব স্থিতিস্থাপক নয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক সংঘর্ষ নয়। এই বুঝছো, ক্লিয়ার? যাও, তোমাদের আর পড়াবোই না, তোমরা পড়তে চাও না, তোমাদের আর পড়াবোই না, পরের দিন থেকে আর ক্লাসই নিব না তোমাদের। না আর পড়াবোই না, তোমাদের আর পড়াবো না, পরের দিন থেকে আর ক্লাসই নিব না আমি, আর আসবোই না তোমাদের গ্রুপে, আর আসবোই না, লাইভেই আসবো না, সব আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচকে পড়াবো।
ইঞ্জিনিয়ারিং ব্যাচকে পড়াবো, ভার্সিটি ব্যাচকে পড়াবো, 24-এর ব্যাচকে পড়াবো। তোমাদের আর আসবোই না পড়াইতে, তোমরা পড়তে চাও না কিছু না, যাও। না না, আমার ধরে রেখে লাভ নাই, আমার সাদাসাদি করে লাভ নাই, আমি পড়াবোই না, পড়াবোই না আর। হ্যাঁ, যতই এখন বলো আমি পড়াবোই না আর একটুও পড়াবো না, আর একটুও পড়াবো না। এখন এখন কোনোভাবে এত এত খোসামত তোষামত কোনো কিছু করে লাভ হবে না, এখন আর পড়াবোই না, মোটেই পড়াবো না এখন। তাহলে এত এতই এতই যখন রিকোয়েস্ট করতেছে তাহলে একটু পড়াই নাকি? তাহলে এত যখন রিকোয়েস্ট করতেছে একটু পড়াই, আবার তোমরা মাইন্ড করবা, তাহলে এখন পড়াই, আরেকটু পড়াই, আরেকটা ম্যাথ করাই, চলো চলো আরেকটা ম্যাথ করাই, চলো। আমি কিন্তু আমি কিন্তু করাইতে চাই, তো তোমরা করাইতে বলছো, আমি কিন্তু করাইতে চাই, তোমরা করাইতে বলছো, ঠিক আছে? আমি কিন্তু বলছিলাম ছেড়ে দিব, তোমরা এত রিকোয়েস্ট করলা, না ভাই করান করান করান, ঠিক আছে? আচ্ছা, না ছুটি ছুটি, যাও, অনেকক্ষণ পড়ছো, এখন ছুটি, যাও এখন ছুটি, গরম গরম রুটি, যাও। তাহলে সংঘর্ষ টপিক শেষ, সংঘর্ষ টপিক শেষ। নেক্সট দিন আমরা দ্বিমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা দেখব, দ্বিমাত্রিক দ্বিমাত্রিক ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব, বুঝছো? তো চলো, টাটা, গুড নাইট।